কি বললে তুমি? আবার বলো। ঝুমুর চেয়ারে বসে বলল, আরে ব্যারিস্টার নিবিড় খন্দকার আছে না, উনি নিজে থেকে পুষ্পকে বলেছে ওনার সাথে থেকে ইন্টার্নি করার জন্য। নিবিড় খন্দকার এখানে কোথা থেকে আসলো? উনি তো আজ এসেছিলেন আমাদের ভার্সিটিতে গেস্ট টিচার হয়ে। রায়হান মনে মনে বলল, নিবিড় খন্দকার আর মানুষ পেল না, বেছে বেছে উজান চৌধুরীর বউকেই ধরল, নাকি উনি সবকিছু জেনে শুনেই পুষ্প ম্যামকে নিজের দলে টানছে? রায়হান ঝুমুরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, পুষ্প কি রাজি হয়েছে? আশ্চর্য, রাজি হবে না কেন? নিবিড় খন্দকার বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, ওনার কেস লড়ার ধরনই তো আলাদা হবে। পুষ্প অনেক কিছু শিখতে পারবে ওনার কাছ থেকে। রায়হান সঙ্গে সঙ্গে টেবিল থেকে উঠে চলে যেতে গিয়েও আবারও ফিরে এসে ঝুমুরকে বলল, আসলে আমার জরুরি একটা কাজের কথা মনে পড়ে গেছে। আমি খাবার অর্ডার করেছিলাম, তুমি খাবারগুলো খেয়ে নিও। আমি একা এখানে বসে খাবার খাবো? তাহলে আমি ওয়েটারকে বলছি খাবারগুলো প্যাক করে দিতে, তুমি খাবারগুলো বাড়িতে নিয়ে যাও। এ কথা বলে রায়হান ওয়েটারকে বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ঝুমুর রায়হানের এভাবে বেরিয়ে যাওয়া দেখে তাকিয়ে রইল। উদয়কে খাইয়ে দিচ্ছে মালা। খাওয়ার এক পর্যায়ে উদয় মালাকে বাধা দিয়ে বলল, আর খাবো না। কিছুই তো খেলেন না, কিছুই তো খেলেন না। আজ দুদিন যাবতই খাওয়া নিয়ে অনীহা করছেন। এরকম করলে তো আপনার শরীর খারাপ করবে। অভ্যাস হতে দাও মালা। জেলে গিয়ে তো আর টাইমে টাইমে এভাবে আমাকে কেউ খাইয়ে দিবে না। আর তাছাড়া এখন থেকে আমি নিজের হাতেই খাবো। আগে থেকে অভ্যাস পরিবর্তন করতে পারলে ভালো। নিবিড় খন্দকার আর ওর বাবা মনে প্রাণে বিশ্বাস করে আমি নিশি আর ওর মাকে খুন করেছে, তাই নিবিড় কখনো আমাকে ছাড়বে না। আর তাছাড়া আমাদের কাছেও এরকম পাকাপোক্ত প্রমাণও নেই যা দিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করা যাবে, তাই আমার জেল নিশ্চিত। মালা চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। মালা কাঁদতে কাঁদতে বলল, আপনি যেখানে যান আমি সেখানেই যাব। উদয় হাসলো, বলল, তোমাকে বোকা জানতাম, কারণ একটা খুনির আসামি জানা সত্ত্বেও আমাকে ছেড়ে চলে না গিয়ে কত নিশ্চিন্তে মনে আমার পাশে সেবা করে যাচ্ছ। কিন্তু তুমি নিশ্চয়ই এতটাও বোকা নও যে তোমাকে বুঝতে হবে যে যে দোষ করে শুধু তার স্থানই জেলখানা। কিন্তু আপনি তো দোষ করেননি, আর তাছাড়া আপনি চোখে দেখতে পান না। কোর্ট নিশ্চয়ই বুঝবে না যে আপনি একা একা চলাফেরা করতে পারেন না। আপনি যদি জেলে না যান তাহলে আমিও কোর্টের কাছে আর্জি করব আমাকেও আপনার সাথে দিতে। যতদিন আপনি জেলে থাকবেন ততদিন আমিও আপনার সাথে জেলে থাকব। উদয় আর কিছু বলল না। বুঝতে পারছে মালা বুঝেও অবুঝ হচ্ছে, আর নয়তো তাকে সান্ত্বনা দিতে এসব বলেছে। মালা হাত থেকে খাবারটা রেখে উদয়ের শরীরে হাত দিয়ে বলল, চলুন আপনাকে গোসল করিয়ে দিই। উদয় ভ্রু কুচকে বলল, হানিফ কোথায়? ওকে ডাকো। হানিফ এ বাড়ির কাজের লোক। হানিফই সবসময় উদয়ের গোসলে সাহায্য করে। হানিফ বাড়িতেই আছে। তারপরও মালা বলল, হানিফ বাজারে গেছে, আসতে দেরি হবে। আপনার গোসলের সময় হয়ে গেছে, তাই আমি আজ আপনাকে গোসলটা করিয়ে দিই। তাহলে তুমি মাকে ডাকো। মা একটু বেরিয়েছেন। কোথায় গেছে মা? মালা জানে জলি চৌধুরী কোথায় গেছে। নিবিড় খন্দকার উজানের সাথে দেখা করেনি, তাই জলি চৌধুরী নিজেই গেছে নিবিড় খন্দকারের বাড়ি তার সাথে দেখা করতে। কিন্তু মালা এই কথা উদয়কে জানাতে চাইল না। মালা বলল, মা একটু বেরিয়েছেন, জানি না কোথায় গেছেন। মা আসুক তারপর। মা আসতে দেরি হবে, আজ আমি আপনাকে গোসল করাবো। এ কথা বলে মালা উদয়ের গায়ের শার্টটা খুলে দিল। উদয়ের ফর্সা শরীরে বুকের কালো লোমগুলো খুব টানছে মালাকে। উদয় বলল, ঠিক আছে, টাওয়ালটা দাও, আমি একাই গোসল করতে পারবো। কিন্তু মালার কানে যেন কথাগুলো পৌঁছালো না। মালা উদয়ের লোমশ বুকে হাত রাখলো। মালার এমন ছোঁয়া পেয়ে উদয় বলল, মালা, কি করছো তুমি? জানি না। এই কথা বলে মালা উদয়ের বুকের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। পরম আবেশে চোখ বন্ধ করে নিল উদয়। মালা ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে উদয়ের খোলা বুকে। এবার উদয়ও মালার শরীরে হাত রাখলো। কেঁপে উঠল মালা। উদয় মালাকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন এমন করছো মালা? আমার অনিশ্চিত জীবনের সাথে কেন নিজেকে জড়াতে চাইছো? তাকিয়ে দেখো, আমার মধ্যে তো কিছুই নেই, না চোখের আলো যা দিয়ে তোমাকে দু চোখ ভরে দেখতে পারবো, আর না বুক ভরা ভালোবাসা যা দিয়ে তোমাকে বুক ভরে ভালোবাসতে পারবো। মালা উদয়ের মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনার চোখের আপনার চোখের আলো আমার প্রয়োজন নেই, প্রয়োজন আপনার ভালোবাসার। ভালোবাসতে পারবেন না আমাকে? আমি যে অন্য কাউকে ভালোবেসেছিলাম মালা,
তাকে মনে করেই না হয় আমাকে ভালোবাসুন। না। মালার মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। মলিন মুখে মাথা নুইয়ে বলল মালা, কেন? তার জায়গা কি আমাকে দিতে পারবেন না কখনো? তুমি তার জায়গায় কেন নেবে মালা? তোমরা দুজন আমার কাছে দু জায়গায় অবস্থান করো। ও আমার ভালোবাসা ছিল, আর তুমি আমার স্ত্রী। হ্যাঁ, ওই পৃথিবীতে আর নেই, কিন্তু ওর অবস্থানটুকু এখন আমার মনে রয়ে গেছে। আমি চাই না তার জায়গাটুকু কাউকে দিতে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে মেনে নিয়ে আমার শেষ দিন অবধি আমার সাথে কাটাতে চাও, তাহলে তোমাকে নিজের অবস্থান নিজে তৈরি করে নিতে হবে, কারো জায়গা দখল করো নয়। মালা উদয়ের বুকে মাথা রেখেই বলল, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি তার জায়গা দখল করে নয়, আমি নিজের জায়গায় অবস্থান করে স্বয়ং আপনাকে আমার নিজের জায়গায় নিয়ে আসব আমার ভালোবাসা দিয়ে। আপনি তার জায়গা থেকে নিজে থেকে আমার জায়গা এসে আমাকে ভালোবাসতে বাধ্য হবেন। বলবেন মালা আমি তোমাকে চাই। এ কথা বলে মালা উদয়ের বুক থেকে সরে গেল। হয়তো বেরিয়ে গেল ঘর থেকে, কারণ দরজা খোলার আওয়াজ এসেছে উদয়ের কানে। উদয় হাসল, মনে মনে বলল, সেটা কি আদৌ হবে কিনা আমি জানি না মালা, কারণ নিশির ভালোবাসা এখনো আমাকে কুরে কুরে খায়। কিন্তু সত্যি বলতে আমিও চাই আমি একদিন তোমার কাছে নিজে থেকে বলবো, আমি তোমাকে ভালোবাসি মালা, আমি তোমাকে চাই। নেতা আশরাফ খন্দকারের বাড়ির বিশাল বড় ড্রয়িং রুমের সোফায় বসে আছেন জলি চৌধুরী। দেয়ালে টাঙানো অন্যান্য ছবির সাথে বড় বড় ফ্রেমে বাঁধানো দুটো ছবি, একটা নিশির আর একটা নিশির মা দোয়েল খন্দকারের। দোয়েল খন্দকারের ছবির দিকেই তাকিয়ে আছে জলি চৌধুরী। শ্যামলা গায়ের রং, চোখ দুটো টানা টানা, আর মুখে অসম্ভব মায়া। এই শ্যামবতী মেয়েদেরকে যেন আল্লাহ অন্যরকম এক সৌন্দর্য দিয়েই সৃষ্টি করেন। মায়ের মতো গায়ের রং পেয়েছে নিশি, কিন্তু নিবিড় পেয়েছে বাবার মতো ফর্সা গায়ের রং। দোয়েল খন্দকার আর জলি চৌধুরীর প্রথম দেখা সেদিনই হয়, যেদিন নিশির জন্য উদয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এ বাড়িতে পা রাখে চৌধুরী পরিবার। ওই দিনও জলি চৌধুরী জানতো না তার স্বামী সালমান চৌধুরীর প্রাক্তন প্রেমিকা ছিল নিশির মা দোয়েল খন্দকার। আড়ালে থেকে অনেকবার দেখেছে স্বামী সালমান চৌধুরী তার প্রাক্তন প্রেমিকার ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলছে। দূর থেকে তার হাতের ছবিটা ভাসা ভাসা হলেও স্বামীর আড়ালে এই ছবিটা হাতে নিয়ে দেখার সাহস হয়নি জলি চৌধুরীর। থাক না কিছু অদেখা, যা দেখে না চাইতেও মনে কষ্ট আর হিংসের সৃষ্টি হয়, তা দেখার থেকে না দেখাই ভালো ছিল জলি চৌধুরীর কাছে। বাসর ঘরে স্বামীর মুখেই শুনেছিল তিনি এক শ্যামবতী মেয়েকে ভালোবাসতেন। ওই মেয়েকে পাওয়ার জন্য অনেকদিন পর্যন্ত অপেক্ষাও করেছেন, কিন্তু তার প্রেমিকার বাবার পছন্দ ছিল রাজনৈতিক ছেলে। তাই নিজের দলের এক ভালো ছেলে দেখে হঠাৎ করেই জোর করে বিয়ে দিয়ে দেয় মেয়ের। এর প্রায় 1 বছর পর অনেক বুঝিয়ে শুনিয়ে আয়েশা চৌধুরী সালমান চৌধুরীর বিয়ে দেয় জলি চৌধুরীর সাথে। বাসর রাতেই স্বামীর মুখে অন্য নারীর নাম শুনে কিঞ্চিত কষ্ট হয় জলি চৌধুরী, কিন্তু যখন স্বামীর মুখে শুনে তার প্রেমিকা এখন তার কাছে অতীত, তখন সব কষ্টই নিমিষেই দূর হয়ে যায়। স্বামী সন্তান নিয়ে খুব সুন্দর করে সংসার করেছিলেন জলি চৌধুরী। হয়তো মাঝে মাঝে স্বামীর অতীত চোখে পড়ত, কিন্তু সেই অতীত শুধু তার স্বামীর স্মৃতি বিচরণ করাই ছিল। তার কিছু স্মৃতি সালমান চৌধুরীর বর্তমানে ঠাঁই করে নিল। স্বয়ং মানুষটাকে কখনোই সালমান চৌধুরীর আশেপাশেও দেখেনি জলি চৌধুরী। তাই এ নিয়ে স্বামীর উপর কখনো রাগ অভিমান জানান দেয়নি জলি চৌধুরীর মনে। থাক না কিছু অতীতের স্মৃতি, হয়তো বেশি ভালোবেসেছিল মানুষটাকে, তাই হয়তো স্মৃতি ভুলতে পারছিল না সালমান চৌধুরী, অথবা ভুলতে চাইছিল না। যেদিন উদয় আর নিশির বিয়ের প্রস্তাব নিয়ে এ বাড়িতে আসা হয়, সেদিনও জলি চৌধুরী জানতো না এই নিশির মাই তার স্বামীর প্রাক্তন প্রেমিকা। যদি জানতো তাহলে হয়তো ওই বিয়ে নিয়ে আর এগোতোই না, আর সেটাই হয়তো ভালো হতো। তাহলে অন্তত আজ তার ছেলের জীবনে এই দিনটা আসতো না। কিন্তু দোয়েল খন্দকার তো অবশ্যই তাকে চিনতে পেরেছিল, তাহলে সে কেন এই বিয়েতে রাজি হয়েছিল? হয়তো তার মনে অতীতের কোনো ঠাঁই ছিল না, আর নয়তো তার জন্য বিয়ে নাকচ করার কথাই, সে তো আর এই পৃথিবীতে নেই। তাই অতীত টেনে এনে একটা সম্পর্কের মধ্যে বাধা হতে চায়নি। দোয়েল খন্দকারের ছবির দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতেই হঠাৎ কারো পায়ের আওয়াজে তাকিয়ে দেখে আশরাফ খন্দকার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। সোফা থেকে উঠে দাঁড়ালো জলি চৌধুরী। আশরাফ খন্দকার মুখে বিরক্ত নিয়েই বলল, আপনি কি মনে করে এসেছেন? আমাকে তো আসতেই হতো খন্দকার সাহেব। একটা মিথ্যা আমার ছেলের জীবন নিয়ে টানা হোঁচড়া শুরু করে দিয়েছে।
আমি মা হয়ে চুপ করে ঘরে বসে থাকবো? আপনি যেই মিথ্যের কথা বলছেন, আমার কাছে সেটাই সত্যি। আর সেই সত্যি আমার জীবন থেকে আমার স্ত্রী কন্যাকে কেড়ে নিয়েছি। আপনার সাথে এসব ব্যাপারে আর কথা না বলেই লাভ নেই। আপনি আগেও আমার ছেলেকেই দোষারোপ করেছেন, এখনও তাই করবেন। কিন্তু পেরেছেন কি আমার ছেলের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে? তাই আজ আমি নিবিড়ের সাথে দেখা করতে এসেছি। আপনার ছেলের বিরুদ্ধে প্রমাণ না পেলেও পক্ষে ও তো কোনো প্রমাণ পাওয়া যায়নি মিসেস চৌধুরী। তাই ছেলেকে নির্দোষ বলে গলা ফাটিয়ে লাভ নেই। আর নিবিড়ের সাথে দেখা করতে এসেছেন তো, নিবিড় এখন বাড়িতে নেই। কখন আসবে? বলতে পারছি না, কিন্তু ওর সাথে আপনি দেখা করে কী বা করবেন? আপনার ছেলে তার মা আর বোনকে খুন করেছে, আর আপনি এসেছেন তার কাছে আপনার ছেলের জীবন ভিক্ষা চাইতে? আমি কখনোই আমার ছেলের জীবন আপনার ছেলের কাছে ভিক্ষা চাইব না। আমার ছেলেকে জীবন ভিক্ষা দেওয়ার ক্ষমতা আপনার ছেলের কেন কারো হাতেই নেই। কারো জীবন ভিক্ষে যদি দিতে হয় তাহলে সেটা একমাত্র আল্লাহ দিতে পারবেন। আমি শুধু তার কাছে এটাই বলতে এসেছি, সে সত্যটা খুঁজে বের করুক। সে তো চায় তার মা বোনের খুনি শাস্তি পাক, কিন্তু মিথ্যের পেছনে দৌড়ে না জানি সত্যিকার খুনি পার পেয়ে যায়। আমার কাছে যা সত্যি, আমার ছেলের কাছেও তাই সত্যি। কারণ আমার মতো সেও বিশ্বাস করে উদয় চৌধুরীর তার মা বোনকে খুন করেছে। হ্যাঁ, সেটা তো করবেই, কারণ তার মাথায় তো তাই ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি আর কিছু বলবেন? তা না হলে এবার আপনি আসতে পারেন। জলি চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যেতে চাইলে আশরাফ খন্দকার আবারও বলল। আপনি আরো কিছু সত্য শুনতে চান? জলি চৌধুরী দাঁড়িয়ে গেল। আশরাফ খন্দকারের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, যে মিথ্যেকে বিশ্বাস করে তার কাছে আর কি বা সত্যি আছে? আছে, আমার কাছে আপনার স্বামী আর আমার স্ত্রী অনেক সত্য লুকিয়ে আছে, যা আপনার কাছে আজ পর্যন্ত ধোঁয়াশা। তাদের সম্পর্কে আর কি সত্য জানেন আপনি? যেটুকু জানার সেটুকুই তো বলে দিয়েছেন। আমার স্বামী সালমান চৌধুরী আর আপনার স্ত্রী দুয়েল খন্দকারের বিয়ের আগের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক জানতে পেরে নাকি আমি আমার ছেলেকে উস্কিয়ে দিয়েছি আপনার স্ত্রী মেয়েকে খুন করতে। কি নিকৃষ্ট ধারণা আপনার! তাই আমি আর কোনো সত্য জানতে চাই না আপনার কাছ থেকে। এ কথা বলে জলি চৌধুরী চলে যেতে চাইলে আশরাফ খন্দকার আবারও বলল, হ্যাঁ, না জানাই ভালো। যে সত্য জেনে নিজের মৃত স্বামীর প্রতি ঘৃণা চলে আসবে, সেই সত্য না জানা ভালোই। জলি চৌধুরী পা আপনা আপনি থেমে গেল। আবারও আশরাফ খন্দকারের দিকে তাকিয়ে বলল, মানে কি? কি এমন সত্য আছে যা শুনে আমি মৃত স্বামীকে ঘৃণা করব? আপনাকে আর আপনার সন্তানদের রেখে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল সালমান চৌধুরী। জলি চৌধুরীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। দু পা পিছিয়ে গেল জলি চৌধুরী। হাত পা কাঁপছে তার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করারই কথা, কারণ আপনি তো অন্ধের মতো বিশ্বাস করতেন আপনার স্বামীকে। কিন্তু আমি বিশ্বাস করতে পারতাম না দোয়েলকে, কারণ সে তো আমাকে কখনো ভালোই বাসেনি। তাই শত চেষ্টার পরেও বিশ্বাসটা জন্মাতে পারেনি তার উপর। বিয়ের আগে থেকেই ভালোবাসতাম দোয়েলকে। ওকে পাওয়ার জন্য নিজের আলাদা ক্ষমতা থাকা সত্ত্বেও ওর বাবার দলে থেকে ওর বাবার চামচামি করতাম। নিজের আলাদা দল বানানোর চেষ্টা করিনি, শুধু দোয়েলকে পাওয়ার জন্য। বিয়ের আগে থেকেই জানতাম দোয়েল সালমান চৌধুরীর সাথে প্রেম করে। দোয়েলের বাবা আমাকে কথা দিয়েছিল দোয়েলের পড়া শেষ হলে আমার সাথেই ওর বিয়ে দেবে। আর দেবেই না কেন, আমার ক্ষমতা আর দলবলের জন্যই তো দোয়েলের বাবা রাজনীতিতে টিকে থাকতে পেরেছিল। দোয়েলের বাবা কথা দেওয়াতে দোয়েলের প্রেম নিয়ে এতটাও মাথা ঘামাইনি আমি। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভাবতে পারিনি বিয়ের পর সে কখনোই আমাকে মন থেকে মেনে নিতে পারবে না। দোয়েল সবসময় আমার কাছ থেকে নিজের মুক্তি চাইতো। অন্ধের মতো ভালোবাসতাম ওকে,
তাই নিজেকে এত অবজ্ঞা আর ঘৃণা করার পরেও ওকে মুক্তি দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমার। একদিন নিবিড় এলো ওর কোলে। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না। এর 4 বছর পর নিশিও এলো পৃথিবীতে, কিন্তু দোয়েলের কোনো পরিবর্তনই নেই। ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমাকে ডিভোর্স দেওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেললেও আমার প্রতি অবজ্ঞা আর ঘৃণা রয়েই গিয়েছিল তার। আজ থেকে 12 বছর আগে একদিন খবর পাই আপনার স্বামী আর আমার স্ত্রী তখন তারা সবার আড়াল থেকে তাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে। তারা এই দেশ থেকে চলে গিয়ে লন্ডনে নতুন করে তাদের জীবন শুরুর কথা করার কথা চিন্তা করছে। জলি চৌধুরী চিৎকার করে বলল। আশরাফ খন্দকার বলল, আপনি দাঁড়ান, আমি আসছি। কথা বলে আশরাফ খন্দকার উপরে চলে গেল। জলি চৌধুরীর মাথা যেন ঘুরছে, পুরো পৃথিবী যেন তার সামনে ঘুরছে। মিথ্যে মনে হচ্ছে সবকিছু। 12 বছর আগে সালমান চৌধুরী হঠাৎ করে বাড়িতে এসে বলে তাকে ব্যবসার জরুরি কাজে 22শে জুন লন্ডন যেতে হবে। স্বামীর এইভাবে হুট করে বিদেশ যাওয়া জলি চৌধুরীর মনে যেন কোনোভাবেই সায় দিচ্ছিল না। খুব কোডাক ছিল মনটা। স্বামীকে বলার পর স্বামী হেসে উড়িয়ে দেয় কথাটা। সেই 22শে জুন প্লেন দুর্ঘটনায় সালমান চৌধুরী মারা যায়। অনেকদিন খোঁজার পরও তার মৃতদেহটাও খুঁজে পাওয়া যায়নি। স্বামীর মৃতদেহটাও চোখে দেখেনি জলি চৌধুরী। সবসময় মনে হতো সে একদিন হয়তো তার কাছে ফিরে আসবে। সেই নিয়ে বুক বেঁধে বসে আছে জলি চৌধুরী। কিন্তু আজ সে কি শুনছে? তার স্বামী তাকে আর তার ছেলেদের রেখে অন্য কাউকে নিয়ে সংসার পাতার কথা ভাবছিল। আর সেই জন্যই সে জরুরি কাজের কথা বলে প্রাক্তন প্রেমিকা নিয়ে লন্ডন চলে যেতে চেয়েছিল। অঝরে পানি গড়িয়ে পড়ছে জলি চৌধুরী চোখ বেয়ে। পানির চোখে ঝাপসা দেখতেই পেল আশরাফ খন্দকার সিঁড়ি দিয়ে নেমে আসছে। জলি চৌধুরী সামনে দাঁড়িয়ে তার দিকে একটা ভিসা আর পাসপোর্ট এগিয়ে দিয়ে বলল, এই হলো দোয়েলের পাসপোর্ট আর লন্ডনের ভিসা। দোয়েল ব্যারিস্টারি পড়ার নাম করে লন্ডনে যাচ্ছিল। ভিসার মধ্যে স্পষ্ট লেখা আছে 22 জুন তারিখটা সালমান চৌধুরী আর দোয়েল একসঙ্গে একই ফ্লাইটে লন্ডনে যাচ্ছিল। কিন্তু আমি সেই কথা জানতে পেরে দোয়েলের পাসপোর্ট আর ভিসা সরিয়ে ফেলি। দোয়েল অনেক খোঁজাখুঁজির পর ও এই পাসপোর্ট আর ভিসা খুঁজে পায়নি। ওইদিকে সালমান চৌধুরী ফ্লাইটে উঠে পড়েছিল, আর সেই বিমানটাই দুর্ঘটনায় পড়ে অনেক যাত্রীর সাথে সালমান চৌধুরীও হয়তো মারা যান। এখন আমি তো বিশ্বাস করি তারা আমাদের অগোচরে আমাদের ঠকিয়ে নিজেরা ভালো থাকার জন্য পালিয়ে যাচ্ছিল। কিন্তু আপনি বিশ্বাস করতে না চাইলেও নাই করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। এই কথা বলে আশরাফ খন্দকার উপরে চলে গেল। জলি চৌধুরী হাত পা যেন অসাড় হয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে। উর্মি মনে মনে আজ ঠিক করেই নিয়েছে সে পুলকের পিছু নিবে। তাই সে আগে থেকে তার গাড়িতে উঠে বসে রয়েছে। পুলক বাইক নিয়ে কলেজ থেকে বের হতেই উর্মি পুলককে দেখিয়ে ড্রাইভারকে বলল ওকে ফলো করতে। পুলক বাইক নিয়ে যাচ্ছে আর উর্মির গাড়িও তার পেছন পেছন যাচ্ছে। উর্মি সামনে পুলকের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই আড়স ডাইলে ডাইলে, আমি আডি হাতায় হাতায়। কিছুক্ষণ পর একটা ভার্সিটির সামনে এসে পুলকের বাইক থেমে গেল। মালা যা বলেছিল তাই, এটা তো একটা কলেজ। অল্প কিছুক্ষণ পরেই পুষ্প বেরিয়ে এলো ভার্সিটির ভেতর থেকে। পুষ্পকে দেখে উর্মি গাড়ি থেকে নামতে গিয়েও নামলো না। ওই বজ্জাত পুলকের কথা মনে পড়ে গেল। পুলক যদি জানতে পারে উর্মি তার পিছু নিয়েছে, তাহলে আবার কেন না ভাবে যাচ্ছে তাই ব্যবহার করবে। এই কথা মনে করে উর্মি আজ আর পুষ্পের সাথে দেখা করলো না। অন্য কোনো দিন একেবারে মালাকে সঙ্গে করে নিয়ে এসে দেখা করবে। মনে মনে এসব ভাবলো উর্মি। রায়হান মনে মনে ভাবছে, ওই নিবিড় খন্দকার ইন্টার্নি করার নাম করে পুষ্প ম্যামকে নিজের কাছে টেনে নিচ্ছে। এই কথা যদি বস জানতে পারে তাহলে বেশ রেগে যাবে। আর বস রেগে গেলেই বোঝা যাবে বস পুষ্প ম্যামকে ভালোবাসেন। পুষ্প ম্যামকে নিয়ে উনি জেলাস ফিল করেন। এই কথা মনে করে রায়হান মিটিমিটি হাসলো। বসকে সে কখনো দেখেনি কাউকে জেলাস করতে। এমনকি শিলা ম্যামের সাথে ওর এক্স বয়ফ্রেন্ডের ওরকম ঘনিষ্ঠ ভিডিও দেখেও তার চোখে মুখে কোনো জেলাসি প্রকাশ পায়নি। প্রকাশ পেয়েছিল একরাশ ঘৃণা ভরা তিক্ত হাসি। রায়হান উজানের কেবিনে ঢুকে উজানের সামনে দাঁড়িয়ে বলল, বস আমি।
রায়হান মনে মনে বলল। উফ, ইম্পর্টেন্ট কথার মাঝখানে এভাবে বাধা দিলেন বস। রায়হান বেরিয়ে গেল ক্যাবিন থেকে। কিছুক্ষণ পর কফির মগ নিয়ে ঢুকলো। মগটা উজানের সামনে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে রইল, যেন কিছু বলার আর কিছু দেখার প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে। উজান কফির মগটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো, জানলার দিকে মুখ করে বাইরে তাকিয়ে বলল, কি যেন বলতে চেয়েছিলে, বলো। রায়হান এগিয়ে গেল উজানের কাছে। উজানের পাশে দাঁড়িয়ে বলল, আমি ম্যামের ভার্সিটিতে গিয়েছিলাম বস। ওখানে ঝুমুর, মানে আমাদের তথ্যদাতা, ওর কাছ থেকে জানতে পেরেছি ম্যাম আপনার জাত শত্রু, মানে নিবিড় খন্দকারের কাছ থেকে ইন্টার্নি করতে চাইছেন। নিবিড় খন্দকার নিজে ম্যামকে এই অফার করেছেন। উজান কফির মগে চুমুক দিতে গিয়েও ওর দিতে পারল না। ভ্রু কুচকে রায়হানের দিকে তাকিয়ে বলল, কি? রায়হান মনে মনে খুশি হয়ে বলল, এই তো বস, রেগে গেছেন। রাগে বসের জেলাসি চোখে ফুটে ফুটে উঠেছে, চোখে মুখে ফুটে উঠেছে। তার মানে বস ম্যামকে ভালোবাসেন। রায়হান তৎক্ষণাৎ নিজের ভাবনা থেকে ফিরে এসে বলল, জি বস, 100% পিওর খবর। নিবিড়ের সাথে পুষ্পর কি করে দেখা হলো? নিবিড় খন্দকার আজ ম্যামের ভার্সিটিতে গেস্ট টিচার হয়ে গিয়েছিলেন। সেখানেই তাদের পরিচয় হয়। নিবিড় খন্দকার নিজে ম্যামকে অফার করেছেন তার সঙ্গে থেকে ইন্টার্নি করতে। উনি বলেছেন উনি সব রকমভাবে ম্যামকে সাহায্য করবেন। উজান চুপ করে থেকে বাইরের দিকে তাকিয়ে কিছু ভাবছে। রায়হান বলল, বস, নিশ্চয় আপনার রাগ হচ্ছে নিবিড় খন্দকারের উপর। জেলাস ফিল করছেন, তাই না? বস, আপনি রাগ চেপে রাখবেন না, তাতে আপনার অস্বস্তি হবে। নিবিড় খন্দকারকে তো আর হাতের কাছে পাবেন না। তার বদলে হাতের কফির মগটা নিবিড় খন্দকার ভেবে আছাড় মারুন, তাতে আপনার রাগ হালকা হবে। উজান কফির মগটা কিছুটা উপরে তুলতেই রায়হান সঙ্গে সঙ্গে তার হাত থেকে ছু মেরে কফির মগটা নিয়ে নিল। তারপর বলল, বস, আপনার কষ্ট করতে হবে না, আমি কাজটা করে দিচ্ছি। এ কথা বলে রায়হান কফির মগটা আছাড় মারল। সঙ্গে সঙ্গে কফির মগটা 2 টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে, সাথে কফি অনেকটা জায়গায় ছিটকে পড়েছে। রায়হান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জয়ের হাসি হেসে উজানের দিকে তাকিয়ে বলল, এবার নিশ্চয় আপনার রাগটা হালকা হয়েছে, তাই না বস? আসলে আপনার হয়ে কাজটা আমি করে দিলাম, না হলে এই কফি ছিটকে পড়ে গিয়ে আপনার জামা কাপড় নোংরা হয়ে যেত। রায়হান জয়ের হাসি হেসে উজানের দিকে তাকিয়ে আছে, যেন অনেক বড় যুদ্ধ জয় করে এনে দিয়েছে সে তার বসের জন্য। উজান শান্ত চোখে রায়হানের দিকে তাকিয়ে বলল, আমি কফিতে চুমুক দিতে চেয়েছিলাম রায়হান। রায়হান তখনও হাসি মুখে উজানের দিকে তাকিয়েছিল, তবে এখন তার মুখে জয়ের হাসি নয়, বোকার মতোই হাসি এসে রায়হান বলল, মানে আপনি কফির মগে চুমুক দেওয়ার জন্য মগটা উঠিয়েছিলেন? উজান রায়হানের দিকে শান্ত চোখে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। মানে মগটা ভাঙার জন্য নয়? উজান রায়হানের দিকে শান্ত চোখে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। সঙ্গে সঙ্গে বোকা হাসিটাও বিলীন হয়ে গেল রায়হানের মুখ থেকে। নিরীহ চোখে ফ্লোরের দিকে তাকালো। কফির মগটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে, কফিও ছিটকে গিয়ে ফ্লোরের অনেকটা জায়গা নোংরা হয়ে গেছে। রায়হান এবার তাকালো বসের দিকে। উজান এখনো শান্ত চোখেই তাকিয়ে আছে রায়হানের দিকে। এই শান্ত চোখ দেখে শুকনো ঢোক গিলল রায়হান। সে জানে বাঘ শিকার করার আগে শান্তই থাকে, তাই রায়হান আর বাঘের মুখে শিকার হতে চাইল না। বসের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেল দরজার দিকে। দরজার কিছুটা কাছে পৌঁছাতেই তারপর এক দৌড়েই একেবারে কেবিনের বাইরে। বাড়িতে এসে জলি চৌধুরী দরজা বন্ধ করে বসে আছে। দরজার বাইরে থেকে সবাই তাকে দরজা খোলার জন্য ডেকে যাচ্ছে, কিন্তু জলি চৌধুরী দরজা খুলছে না। আয়শা চৌধুরী দরজা শব্দ করে বলল, কিন্তু জলি চৌধুরী ভেতর থেকে কোনো সাড়া শব্দ করলো না। সবার চেঁচামেচির আওয়াজে উদয়ের ঘুম ভেঙে গেল। উদয় বিছানা থেকে নেমে চিৎকার করে মালাকে ডাকলো। উদয়ের চিৎকার শুনে আয়শা চৌধুরী মালাকে বলল। মালা সঙ্গে সঙ্গে ঘরে চলে এলো। আয়শা চৌধুরী জলি চৌধুরীকে বলল, কিন্তু জলি চৌধুরী দরজা খুলল না। মালা উদয়ের কাছে যেতেই উদয় অস্থির হয়ে বলল, মালা, মায়ের কি হয়েছে? সবাই মায়ের নাম ধরে এইভাবে চিৎকার করে ডাকছে কেন? মালা আমতা আমতা করে বলল, না না না, মায়ের কিছু হয়নি, আপনি ভুল শুনেছেন। আমি ভুল শুনিনি মালা। মা কোথায়?
মাকে এখানে আসতে বলো। মানে আমতা আমতা কেন করছো? কি হয়েছে? এ কথা বলে উদয় বাইরে যাওয়ার জন্য 2 কদম হাঁটতেই খাটের কোনায় লেগে পড়ে যাচ্ছিল। মালা সঙ্গে সঙ্গে উদয়কে ধরে ফেলল। উদয় বলল, মালা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। মালা বুঝতে পারছে তার আর উদয়ের কাছ থেকে কিছু লুকানো ঠিক হবে না। উদয় চিন্তায় অস্থির হয়ে পড়বে। তাই মালা উদয়কে ধরে ঘর থেকে বেরিয়ে জলি চৌধুরীর ঘরের সামনে নিয়ে গেল। উদয়কে দেখে আয়শা চৌধুরী মালাকে বলল। মালা, তুই ওকে এখানে নিয়ে এসেছিস কেন? উদয় বলল, দাদিমা, মা কোথায়? কি হয়েছে মায়ের? তোমরা এভাবে চেঁচামেচি করছো কেন? পাশে থেকে নাজু চৌধুরী বলল, উদয়, তোর মা দরজা বন্ধ করে কাঁদছে বাবা, এত করে ডাকার পরও দরজা খুলছে না। উদয় অস্থির হয়ে বলল। কি? আয়শা চৌধুরী বড় বড় চোখ করে নাজু চৌধুরীর দিকে তাকালো। নাজু চৌধুরী বলল, মা, ওকে তো বলতেই হতো। উদয় জলি চৌধুরীর দরজার কাছে গিয়ে দরজায় চাপড় মেরে বলল, মা, দরজা খোলো। কি হয়েছে মা, আমাকে বলো। জলি চৌধুরী এবার আর দরজা বন্ধ রাখতে পারল না। দরজা খুলে বাইরে বেরিয়ে এসে উদয়ের বুকে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। সবাই অবাক হয়ে শুধু তাকিয়ে আছে। ঠিক সেই সময় উজান হন্তদন্ত হয়ে বাড়িতে ছুটে এলো। উজান সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখে তার মা তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। উজান মায়ের কাছে আসতেই এবার জলি চৌধুরী উজানের বুকে পড়ে কাঁদতে লাগলো। উজান বলল, কি হয়েছে মা? এভাবে কাঁদছো কেন? বলো আমাকে। জলি চৌধুরী কিছুই বলছে না। আয়শা চৌধুরী উজানকে বলল, উজান, তুই এই সময় বাড়িতে? তোকে কে খবর দিল? উজান কিছু বলার আগে জলি চৌধুরী উজানের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে চোখের পানি মুছে বলল। আয়শা চৌধুরী চোখের ইশারা করতেই মালা, নাজু চৌধুরী সহ বাড়ির চাকর বাকর সবাই জায়গা ত্যাগ করলো। সবাই জলি চৌধুরীর ঘরের ভেতরে চলে গেল। জলি চৌধুরী এবার আর কাঁদছে না। সালমান চৌধুরীর বড় ফ্রেমে বাঁধানো ছবিটার সামনে দাঁড়িয়ে উজান আর উদয়ের উদ্দেশ্যে বলল। উদয়, উজান আর আয়শা চৌধুরী অবাক হয়ে গেল জলি চৌধুরীর কথা শুনে। উজান বলল, মা, এসব তুমি কি বলছো? আয়শা চৌধুরী বলল, হ্যাঁ বড় মামা, এইসব বানোয়াট কথা কোত্থেকে শুনে এসেছে? কোথায় গিয়েছিল তুমি যেখান থেকে এসব শুনে এসেছো? উজান বলল, আর ওই লোকটাই তোমাকে এসব বলেছে, তাই না? তাই তুমি ওসব বিশ্বাস করে এরকম পাগলামি করছো। আয়শা চৌধুরী জলি চৌধুরীকে ধমক দিয়ে বলল, চুপ করো বড় বৌমা, আমার মৃত ছেলের নামে এ কথা তুমি দোষারোপ করতে পারো না। উদয় বলল, এভাবে বলো না মা। তুমি তো বলেছিলে যে বাবা তোমাকে অনেক ভালোবাসতো। তার যে সম্পর্ক ছিল তা বিয়ের আগে। বিয়ের পর এর কোনো আভাস তুমি পাওনি, কিন্তু এতদিন পর অন্য একটা বাইরের লোকের কথা শুনে তুমি বাবাকে অবিশ্বাস করছো। উজান বলল, কি করে বিশ্বাস করলে তুমি? জলি চৌধুরী আশরাফ খন্দকারের বলা সব কথাগুলো সবাইকে বলল। উজান বলল, একই দিনে একই দেশের ভিসা দেখে তো এটা প্রমাণ হয় না যে বাবা আর দোয়েল খন্দকার একসাথে লন্ডন যাচ্ছিল। ফ্লাইট দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ফ্লাইটের টিকিটই দোয়েল খন্দকারের ফ্লাইটের টিকিট ছিল। আর তাছাড়া তোর বাবার ভিসা সহ সব কাগজপত্র আমিও দেখেছিলাম উজান। দোয়েল খন্দকারের যে এয়ারলাইন্সের ফ্লাইটে করে যাচ্ছিল, তোর বাবাও সেই এয়ারলাইন্সের ফ্লাইটেই করে যাচ্ছিল। এটা তো আর কোনো কাকতালীয় ব্যাপার নয়, তাই না? কারো মুখে কোনো কথা নেই। সবাইকে চুপ থাকতে দেখে জলি চৌধুরী বলল, কি হলো? কারো মুখে কোনো কথা নেই কেন? আয়শা চৌধুরী বলল, তুমি তো আমার ছেলেকে অবিশ্বাসী করে নিয়েছো, তাই তোমাকে আর কি বলেই বা বিশ্বাস করাবো? তাই আর কিছু বলতে চাই না আমি। এই কথা বলে আয়শা চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেল। জলি চৌধুরীর 2 ছেলের দিকে এগিয়ে গিয়ে তাদের দুজনের গালে 2 হাত রেখে বলল, তোরা এখনো নিশ্চয়ই তোর বাবাকে বিশ্বাস করছিস আর আমার কথা অবিশ্বাস করছিস। উজান বলল, থাক না মা, কি হবে এই বিশ্বাস অবিশ্বাসের উপর টানাপোড়েন রেখে? একটু বিশ্বাস যদি আমাদের মনকে শান্ত রাখতে পারে, তাহলে কি দরকার অবিশ্বাসকে মনে ঠাঁই দেওয়ার? উদয় বলল, উজান ঠিক বলেছে মা। যে মানুষটাই নেই সে মানুষটাকে অবিশ্বাস করে কী বা হবে। জলি চৌধুরী কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তো আমার মনকে শান্ত করতে পারছি না বাবা। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে আমার। কতটা বোকা হলে অন্ধর মতো কাউকে বিশ্বাস করে এভাবে ঠকে যেতে হয়। উজান মাকে বুকে জড়িয়ে ধরল। উদয় হাতড়িয়ে হাতড়িয়ে মায়ের মাথায় হাত রেখে মাকে শান্ত করার চেষ্টা করল।
পুষ্প একটা গেটের সামনে এসে রিক্সা থামালো। পুষ্প রিক্সায় বসেই হাতের কার্ডের মধ্যে লেখা ঠিকানাটা একবার পরখ করে নিল। হ্যাঁ, ঠিকানা অনুযায়ী তো সে এসেছে, কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে না একটা বিশাল বড় বাড়ি। কোনো দিক থেকে তো অফিস মনে হচ্ছে না। তাহলে কি নিবিড় খন্দকারের চেম্বার তার বাড়িতেই? রিক্সা থেকে নেমে পড়ল পুষ্প। রিক্সার ভাড়া মিটিয়ে গেট দিয়ে ঢুকতে গেলেই বাধার সম্মুখীন হলো। দারোয়ান গেটে দাঁড়িয়েই বলল, কাকে চাই? ব্যারিস্টার নিবিড় খন্দকারের কাছে এসেছি, উনি আমাকে আসতে বলেছিলেন। দারোয়ান সামনে থেকে সরে গেল। পুষ্প চারিদিকটা তাকিয়ে দেখে খুব সুন্দর একটা পরিবেশ। বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি, তার পাশেই ফুলের বাগান, আর তার পাশেই একটা একটা সুইমিং পুল। বাইরে থেকে বোঝাই যায় না ভেতরটা এত সুন্দর। বাইরে থেকে শুধু বাড়ির অর্ধেকটা অংশই দেখা যায়। পুষ্প দারোয়ানের উদ্দেশ্যে বলল, নিবিড় খন্দকারের চেম্বার কোথায়? দারোয়ান হাত দিয়ে সুইমিং পুলের সামনে থাকা দোতলার ছোট্ট আরেকটা বিল্ডিং দেখিয়ে বলল, সোজা দোতলায় চলে যান, নিচতলায় যাবেন না। নিচতলায় ওনার বাবার অফিস। পুষ্প বলল, না, নেতা নেতা আশরাফ খন্দকার। ও। পুষ্প আর কোনো প্রশ্ন করলো না দারোয়ানকে। দূরে ওই বিল্ডিংটার দিকে এগিয়ে গেল। যদিও লিফটের সুবিধা আছে, কিন্তু পুষ্প ভাবলো সিঁড়ি বেয়েই উপরে যাবে। দোতলায় উঠতে আবার লিফটের প্রয়োজন আছে নাকি? সিঁড়ির কাছে যেতেই দেখে সিঁড়ির অনেকটা জায়গায় দখল করে ছেলেপেলেরা দাঁড়িয়ে আছে। একটা মেয়েকে দেখে যে একটু সাইড দিতে হবে সেই জ্ঞানটুকু তাদের মাথায় উদিত হলো না। রাজনৈতিক দলের ছেলেপেলেদের এই এক সমস্যা, তারা নিজেদের যে কিভাবে আল্লাহই ভালো জানেন। পুষ্প এই ছেলেদের ঠেলে ঠুলে সিঁড়ি বেয়ে উপরে ওঠারই ইচ্ছে হলো না আর, তাই সে লিফটেই উপরে উঠে গেল। হয়তো এই দোতলা বিল্ডিংয়ে এই লিফটের ব্যবহার এই জন্যই হয়। পুষ্প উপরে উঠে এই চেম্বারের ভেতর ঢুকতে গেলে আরো এক বাধা। একজন কাঠখোট্টা টাইপের ছেলে তার সামনে এসে দাঁড়ালো। ভ্রু কুঁচকে কপালে ভাঁজ ফেলে বলল, কি ব্যাপার, কাকে চাই? অনেক বাধা বিপত্তি ঠেলে এখানে এসেছি। এখানে যে আছে তাকেই চাই, নিবিড় খন্দকার। ব্যারিস্টার নিবিড় খন্দকার? পুষ্প এক চোখ কপালে তুলে বলল, জি, ব্যারিস্টার নিবিড় খন্দকার। ওনার সাথেই দেখা করতে এসেছি, উনি আমাকে আসতে বলেছিলেন। কোনো কেসের ব্যাপারে উনি এখন কথা বলবেন না। অলরেডি অনেক কেস ওনার হাতে জমা হয়ে আছে, ভেতরেও একজন বসে আছে, তাই আপনি অন্য কাউকে ধরতে পারেন। এই কথা বলেই ছেলেটা ভেতরে চলে যেতে চাইলে পুষ্প বলল, আমি কোনো কেসের ব্যাপারে কথা বলতে আসিনি। কাল ওনার সাথে আমার ভার্সিটিতে দেখা হয়েছিল। উনি আমাকে বলেছেন উনি আমাকে ওনার সাথে থেকে ইন্টার্নিং করার সুযোগ দিবেন, আর সেজন্যই এসেছি আমি। ছেলেটা সঙ্গে সঙ্গে থেমে গেল। ভ্রু কুঁচকে পুষ্পকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। মনে মনে বলল, তাহলে এই মেয়েটার নামই পুষ্প, যার কথা স্যার বলে রেখেছেন যে পুষ্প নামের কোনো মেয়ে আসলে তাকে সরাসরি অফিসে ঢুকতে দিতে। কিন্তু স্যার এই মেয়েকে ইন্টার্নি করার সুযোগ দিবে সেই কথা তো বলেননি। ছেলেটা পুষ্পের কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ, উনি তো বললেন আমাকে। আমি রাহাত। স্যার ব্যারিস্টার পড়তে বিদেশে যাওয়ার আগে 2 বছর পর্যন্ত স্যারের সাথে ছিলাম, এখনও আছি। পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না বলে রেজাল্টের অবস্থা খুব একটা ভালো না, তাই অনেক কষ্টে স্যারের কাছে ইন্টার্নি করার জন্য অনেক দিন ধরে স্যারের পিছনে পিছনে ঘুরছি, কিন্তু শেষ পর্যন্ত স্যারের অ্যাসিস্ট্যান্ট হয়ে চাকরি নিয়েছি। উদ্দেশ্য অন্তত স্যারের পাশে থেকে কোর্ট কাছারিতে পরিচিত হওয়া, যাতে পরবর্তীতে নামমাত্র হলেও নামের পাশে অ্যাডভোকেট শব্দটা যোগ করতে পারি। আর তুমি বলছো স্যার নিচে থেকে তোমাকে বলেছে ওনার সাথে থেকে ইন্টার্নি করতে? এই কথা বলেই রাহাত হাসতে শুরু করলো। পুষ্প ভ্রু কুঁচকে বলল, আপনি খুব বেশি কথা বলছেন। এত কথা না বলে ওনাকে ডেকে দিন, আর নয়তো আমাকে ভেতরে যেতে দিন। এই কথা বলেই পুষ্প ভিতরে যাওয়ার জন্য এগোতে গেলে রাহাত হাত দিয়ে তার পথ আটকে বলল, ভালোই ভালোই বলছি, চলে যাও। আমি স্যারের সাথে তোমাকে দেখা করতে দিব না। অনেক কষ্টে স্যারের কাছাকাছি থেকে ওনার মন জোগাতে পেরেছি, আর তুমি উড়ে এসে জুড়ে বসবে? কক্ষনো না। ভালোই ভালোই চলে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আশ্চর্য। আর কোনো কথা নয়। পুষ্প দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আর কিচ্ছু না বলে চলে যাওয়ার জন্য পেছন ঘুরে পা বাড়াতেই নিবিড় পেছন থেকে ডাকলো, পুষ্প। পুষ্প আবারও সামনের দিকে ঘুরে দেখে দরজায় নিবিড় খন্দকার দাঁড়িয়ে আছে।
সিসি ক্যামেরায় পুষ্পকে দেখেছিল নিবিড়, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়াতেই পুষ্প ভেতরে না ঢুকায় নিবিড় নিজে এই ক্লায়েন্টকে সামনে রেখেই বেরিয়ে আসতে বাধ্য হলো। পুষ্প, তুমি চলে যাচ্ছ কেন? পুষ্প কিছু বলার আগেই রাহাত তাড়াতাড়ি করে বলল, স্যার আপনি ব্যস্ত আছেন এই কথা বলতেই উনি চলে যাচ্ছেন। পুষ্প বুঝতে পারছে রাহাত নিবিড়কে ভয় পেয়ে মিথ্যে বলছে, তাই সে আর কিচ্ছু বলল না। নিবিড় রাহাতকে বলল, আমি ব্যস্ত আছি, তোমাকে কে বলেছে সেই কথা ওকে বলতে? আমি তো তোমাকে বলে দিয়েছিলাম পুষ্প নামে একটা মেয়ে আসলে সোজা আমার চেম্বারে ঢুকতে দিবে, তা আমি যত ব্যস্তই থাকি না কেন। নিবিড় এবার পুষ্পের উদ্দেশ্যে বলল, আর পুষ্প, তোমাকে এত রেস্টলেস হলে তো চলবে না, একটু তো ধৈর্য রাখতে হবে। পুষ্প রাহাতের দিকে তাকালো। রাহাত তার দিকেই তাকিয়ে আছে, তবে খুব বিরক্তিতে। নিবিড় পুষ্পকে বলল, এসো ভিতরে এসো। পুষ্প নিবিড়ের পেছনে পেছন ভেতরে চলে গেল। বিশাল বড় ঘরের মাঝখানেই বড় একটা টেবিল রাখা। সেই টেবিলের সাথেই থাকা এক্সিকিউটিভ চেয়ারটায় পেছনে বিশাল বড় ফ্রেমে বাঁধানো একটা মহিলার ছবি। শ্যামবর্ণ গায়ের রং আর উজ্জ্বল চোখ দুটোতে যেন পুরো মুখে মায়ার ছড়াছড়ি। পুষ্প কিছুক্ষণ তাকিয়ে রইল ছবিটির দিকে। নিবিড় পুষ্পর দিকে তাকিয়ে দেখে সে তার মায়ের ছবির দিকেই তাকিয়ে আছে। নিবিড় কিচ্ছু না বলে তার ক্লায়েন্টের সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ল। পুষ্প এবার ছবির দিক থেকে চোখ সরিয়ে পুরো ঘরটাতে একবার চোখ বুলালো। একজন লয়ারের চেম্বার যেমন থাকার কথা তার ব্যতিক্রম কিছুই নয়। মোটা মোটা বইপত্র দিয়ে রুমের চারদিকের বুকসেলফগুলো সাজানো, মাঝে মাঝে কিছু নান্দনিক ডিজাইনের শোপিস রাখা। কিন্তু এইসব কিছুর মধ্যেই পুষ্প নজর কাড়ল জানলার সামনে রাখা টেবিলের উপর একটা টবে রাখা গাছটাতে একটা গোলাপ ফুলের চারা। পুষ্প এগিয়ে গেল গাছটার দিকে। ছোট্ট গাছের চারাটা খুব সুন্দর, কিন্তু এতে এখনো কোনো ফুল ফোটেনি। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ এলো, এই গাছটা আমার খুব পছন্দের, কারণ এটা আমার মায়ের হাতের যত্ন করা গাছ। পুষ্প পেছনে তাকিয়ে দেখে তার পেছনে নিবিড় দাঁড়িয়ে আছে। পুষ্প বলল, এটা তো একটা গোলাপ গাছের চারা, এটাতে এখনো ফুল ফোটেনি। নিবিড় এগিয়ে গেল পুষ্পের পাশে, দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এটা গোলাপ গাছের চারা, কিন্তু কোনো লাল গোলাপ নয়, এটা একটা কালো গোলাপ গাছের চারা। পুষ্প অবাক বিস্ময়ে আবারও তাকালো গাছটার দিকে। সে আগে কখনো কালো গোলাপ সামনে থেকে দেখেনি, কিন্তু গাছটাতে তো ফুলই ধরেনি। তার খুব ইচ্ছে সামনে থেকে কালো গোলাপ দেখার। নিবিড় আবারও বলল, জানো পুষ্প, এই গাছটার পেছনে ছোট্ট একটা গল্প আছে। পুষ্প উৎসুক কণ্ঠে বলল, কি গল্প? আমি বিদেশে যাওয়ার আগে আমার মা আমার কাছে আবদার করেছিল একটা কালো গোলাপের চারা এনে দিতে। মায়ের আবদার, তাই অনেক খোঁজাখুঁজির পর এই চারা গাছটা আমার মায়ের জন্য আমি নিয়ে এসেছিলাম। যখন এই গাছটা নিয়ে এসেছিলাম তখন গাছে শুধু একটা মাত্র কালো গোলাপ ছিল। মা খুব যত্ন করতো এই গাছটাকে, কিন্তু আমি অধৈর্য হয়ে বিরক্ত হয়ে পড়েছিলাম এই গাছটার উপর। গাছে আর কোনো কলি ফুটছিল না, শুধু ওই একটা ফুলই ছিল। আমার অধৈর্য আর বিরক্তি দেখে মা হেসে বলেছিল, এই গাছে যে ফুলটা আছে সে হচ্ছে উনি নিজে, মানে আমার মা। আর এই গাছে তখনই আরেকটা ফুল ফুটবে যখন আমার জীবনে আরেকটা নারীর আবির্ভাব ঘটবে, যে আমার মায়ের মতো আমার মন আর আমার জীবন দুটোই দখল করে নিবে। পুষ্প গাছটার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, তার মানে এই গাছে ফুল ছিল? হ্যাঁ, কিন্তু আমি বিদেশ থেকে এসে দেখি ফুলটা ঝরে পড়ে গেছে, ঠিক আমার মায়ের মতো। শেষের কথাটা নিবিড় মুখটা মলিন করে আস্তে কণ্ঠেই বলল। পুষ্প বলল, আপনার মা যেহেতু বলেছেন আপনার জীবনে যখন নতুন এক নারী আসার সময় হবে তখনই এই গাছে নতুন কলি আসবে। আমার মনে হয় সেটাই হবে। এই গাছে নিশ্চয়ই নতুন ফুল ফুটবে, তখন আপনার জীবনে নতুন কেউ চলেও আসবে। নিবিড় পুষ্পের দিকে তাকিয়ে হেসেই মনে মনে বলল, হয়তো অলরেডি সে এসে গেছে, এখন শুধু গাছে কলি আসার অপেক্ষা। নিবিড় পুষ্পের উদ্দেশ্যে বলল, তুমি নিবে এই গাছটার দায়িত্ব, যত্ন করে এই গাছটায় ফুল ফুটাতে পারবে? পুষ্প বলল, কিন্তু আপনি তো বলেছেন আপনার মা এই গাছটার যত্ন করে। নিবিড়ের মুখটা সঙ্গে সঙ্গেই মলিন হয়ে গেল। মলিন মুখে হাঁটতে হাঁটতেই দোয়েল খন্দকারের ছবির সামনে দাঁড়িয়ে বলল, করতো, কিন্তু এখন আর করে না। মা তো এখন আমার যত্নই করে না,
আমার পাশে বসে আমার মাথায় হাত রাখে না, আমাকে খাইয়ে দেয় না, আমার সাথে কথাও বলে না। পুষ্প লক্ষ্য করলো নিবিড় কথাগুলো বলার সময় তার গলা ভারী হয়ে আসছিল। পুষ্প মনে মনে বলল, এই ছবিটা হয়তো নিবিড় খন্দকারের মায়ের হবে, কিন্তু উনি এভাবে কথাগুলো কেন বলেছেন? পুষ্প নিবিড়ের পেছনে দাঁড়িয়ে বলল, উনি কোথায় এখন? উনি কি অসুস্থ? আমার মা আর এই পৃথিবীতে নেই পুষ্প। এক নরপশু আমার মা আর আমার আদরের ছোট বোনকে আমার আর আমার বাবার জীবন থেকে কেড়ে নিয়েছে। পুষ্প থমকে গেল নিবিড়ের কথা শুনে। সে আর কিছুই বলতে পারল না। নিবিড়ের চোখ অলরেডি অশ্রুসিক্ত হয়ে পড়েছিল, কিন্তু নিবিড় তা পাশ কাটিয়ে চোখের অশ্রু মুছে পুষ্পের উদ্দেশ্যে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। পুষ্প চেয়ারে বসলো। নিবিড় পুষ্পের সামনে দাঁড়িয়ে টেবিলে হেলান দিয়ে বলল, ক্লাস করেছো নাকি ফাঁকি দিয়ে চলে এসেছো? পুষ্প হেসে বলল, না, ফাঁকি দেয়নি, তবে আমি খুব এক্সাইটেড ছিলাম আজকে এখানে আসার জন্য। কি করে বুঝবো, দেখা না করেই তো চলে যাচ্ছিলে। পুষ্প এক পলক তাকালো রাহাতের দিকে। রাহাত বিরক্তি চাহনিতে তাকিয়েছিল তার দিকে। পুষ্প তাকাতে অন্যদিকে মুখ করলো। পুষ্প বলল, আসলে আপনাকে বিরক্ত করতে চাইনি। নিবিড় পুষ্পের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমার যখন ইচ্ছা তখনই আমাকে বিরক্ত করতে পারো, সেই অনুমতি আমি তোমাকে দিয়ে দিয়েছি। নিবিড় এবার হাতে একটা কাগজ নিয়ে সেটা পুষ্পের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা ভালো করে পড়ে দেখো। এইমাত্র এই কেসটা হাতে নিলাম। তুমি এই কেসটা সমাধান করতে সব ডিটেলস জোগাড় করবে। পুষ্প বড় বড় চোখ করেই তাকালো নিবিড়ের দিকে। সে কিভাবে এত বড় কেস সমাধানের ডিটেলস দিবে? সে কোথা থেকে পাবে? নিবিড়ের পুষ্পের চুপসে যাওয়ার চেহারাটাকে দেখে খুব হাসি পেল, হেসেও ফেলল। হাসতে হাসতেই বলল, কি ব্যাপার, মুখটা এভাবে চুপসে গেল কেন? ভয় পেয়ে গেলে? চিন্তা করো না, আমি থাকবো তোমার সাথে, আমি সব কিছু বুঝিয়ে দিব। পুষ্প হাসলো। হাসি মাখা মুখের ওই টোল পড়া গালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিবিড়। রাহাত দাঁতে দাঁত চেপে বেরিয়ে গেল নিবিড়ের চেম্বার থেকে। আসতে না আসতে নিবিড় পুষ্পের হাতে কেস সমাধানের দায়িত্ব তুলে দিতে দেখে খুব একটা ভালো লাগেনি রাহাতের কাছে। তাই সে চেম্বার থেকে বেরিয়ে গেল। মাত্র একটা মিটিং শেষ করে নিজের কেবিনে এসে বসলো উজান। রায়হানকে বলল, রায়হান, কড়া করে 1 কাপ কফি নিয়ে এসো, ভেরি ফাস্ট। সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল রায়হান। মাথাটা কাল রাত থেকে ধরা উজানের। সারা রাত ঘুম হয়নি। কাল মায়ের কথাগুলোই বারবার উজানের মনে ঘুরপাক খাচ্ছে। চেয়ারে মাথা ফেলে দিয়ে মনে মনে বলল, মা যে বাবার সম্পর্কে কথাগুলো বলল, সেইগুলো কি আদৌ সত্যি? বাবা কি সত্যি আমাদের ফেলে ওনার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন? বাবা কি সত্যি আমাদের ফেলে লন্ডনে সারা জীবনের জন্য চলে যেতে চেয়েছিলেন? বস, কফি। কফিটা টেবিলের উপরে রেখে কথাটা বলল রায়হান। রায়হানের কথায় উজান নিজের ভাবনা থেকে ফিরে এলো। চেয়ার থেকে মাথা তুলে কফির মগে চুমুক দিল। বস, একটা কথা জানতে ইচ্ছে করছিল। ভয়ে ভয়ে বলল রায়হান। উজান বলল, কি জানতে চাও? পুষ্প নিবিড় খন্দকারের কাছে ইন্টার্নিং করবে শুনেও আমি রিয়েক্ট করলাম না কেন সেই কথা? রায়হান সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, জি। রায়হান, তুমি কি ভুলে গেছো নিবিড় খন্দকার একজন ভালো লয়ার? সেটা ও আমার যতই শত্রুপক্ষ হোক না কেন, সেটা আমি কখনোই অস্বীকার করতে পারি না। পুষ্পর তো ইন্টার্নিং করতেই হবে, তাই নিবিড়ের মতো একজন লয়ারের কাছ থেকে ইন্টার্নিং করলে পুষ্প অনেক কিছু শিখতে পারবে। কিন্তু আপনার তো আরও বড় বড় লয়ারদের সাথে পরিচয় আছে। ম্যাম তো ওনাদের সাথে থেকেও নিজের ইন্টার্নিং করতে পারে। হ্যাঁ পারে, কিন্তু এখানেও আমার আরেকটা স্বার্থসিদ্ধি আছে। কি স্বার্থসিদ্ধ বস? ম্যাম নিবিড় খন্দকারের কাছে থাকলে তাতে আপনার কি স্বার্থ উদ্ধার হবে? তুমি খুব বোকা রায়হান। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো, পুষ্প আমার ভাবির কি হয়? বোন হয়। পুষ্প যখন জানতে পারবে তার বোনের স্বামীকে নিবিড় খন্দকার জেল খাটাতে চাইছে, তখন পুষ্প কি চেষ্টা করবে না ওই নিবিড় খন্দকারকে আটকাতে? কিন্তু নিবিড় খন্দকার কেন পুষ্প ম্যামের কথা শুনবেন, যেখানে উনি মনে প্রাণে বিশ্বাস করেন উদয় স্যারই ওনার মা আর বোনকে খুন করেছে? শোনো রায়হান, পুষ্প যতই আমাকে সহ্য করতে না পারুক, কিন্তু দিন শেষে পুষ্প আমার দলেরই একজন। কেননা আমার আর ওর উদ্দেশ্য এক। যদি পুষ্প এখনও এইসবের কিছুই জানে না, কিন্তু জানতে খুব একটা বেশি সময় নেই,
যখন জানতে পারবে তখন ও ওর সবটা দিয়ে চেষ্টা করবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই বস। বলো। নিজের কাছের মানুষকে কাজ ছাড়া করতে নেই। উজান ঘাড় ফিরিয়ে তাকালো রায়হানের দিকে। রায়হান বলল, যদিও সব দিক থেকে আপনি আমার থেকে জ্ঞানী, কিন্তু তবুও আমার ছোট্ট মাথাতে যা এলো তাই বললাম। এই কথা বলেই রায়হান কেবিন থেকে বেরিয়ে গেল। রায়হানের কথাটা খুব ভাবাচ্ছে উজানকে। তাহলে কি তার ভাবনার পরেও কিছু থাকতে পারে? উজানের ভাবনার মধ্যে এএসপি জীবন ঢুকলো উজানের কেবিনে। উজান ভাবনা কাটিয়ে দরজার দিকে চোখ রাখতেই দেখে জীবন দাঁড়িয়ে আছে। মুখে হাসি ফুটিয়েই বলল, আরে জীবন, এসো। জীবন হাসি মুখে উজানের সামনে এসে বসলো। উজান বলল, তো হঠাৎ করে কি মনে করে? না, এমনিতেই। আসলে তোমাদের অফিসের সামনেতে যাচ্ছিলাম, তাই মনে হলো তোমার সাথে একবার দেখা করি। আসলে তোমরা ব্যবসায়ী মানুষ, এত বড় ইন্ডাস্ট্রি চালাও। ওইদিকে মাফিয়াদের সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। বড় বড় ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি করছে, প্রয়োজনে হুমকি ধামকি দিচ্ছে। তো তোমার পিছনে এমন কেউ লেগে আছে নাকি? জীবন রহস্য ভরা চোখে তাকিয়ে কথাটা বলল উজানকে। উজান জীবনের থেকে চোখ সরিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আরে না না, আমার পিছনে কোনো মাফিয়া লেগে নেই। আর সেরকম কিছু হলে তো আমি তোমাকে অবশ্যই জানাবো। সেটাই তো। আসলে এই মাফিয়াদের রহস্যই আমি বুঝতে পারি না। একদল অপরাধ করে আর অপর দল তারা দমন করছে। যেমন? এই যে কিছুদিন আগে একদল মাফিয়া গ্যাংয়ের হাত থেকে কিছু বাচ্চাদের উদ্ধার করলাম। আর সেই খবরটা কে দিয়েছে জানো? আর এক মাফিয়া গ্যাং, নাম টাইগার। উজান চোখ তুলে তাকালো জীবনের দিকে। জীবনের চোখ উজানের দিকেই তাকিয়ে আছে, মুখে রহস্যের হাসি। উজান বলল, নামটা প্রথম শুনলাম। হ্যাঁ, তা তো শোনারই কথা। তুমি তো আর মাফিয়া নাও যে মাফিয়া গ্যাংয়ের খবর রাখবে। উজান জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ তাই তো। তো কি খাবে বলো? উজান কথা ঘুরানোর চেষ্টা করে জীবনকে খাবারের অফার করলো। জীবন বলল, এক কাপ ব্ল্যাক কফি। উজান হেসে ফোনে এক কাপ ব্ল্যাক কফির অর্ডার করলো। এসপি জীবন আবারও বলল, জানো, এই ব্ল্যাক কফির কথা বলতেই মনে পড়ে গেল, ওই টাইগার নাকি ব্ল্যাক পোশাক, ব্ল্যাক মাস্ক, ব্ল্যাক চশমা পরে সবসময় ঘুরে বেড়ায়। আজ পর্যন্ত তার চেহারা কেউ দেখেনি। ও আচ্ছা। ছোট্ট বাক্যে কথাটা শেষ করলো উজান। জীবন আবারও বলল, এই পর্যন্ত কোনো অপরাধের খাতায়ও নাম ওঠেনি টাইগারের, কিন্তু অপরাধ দমন করতে নাকি সে পিছুপা হয় না। তাহলে ওকে নিয়ে তোমার এত কৌতূহল কেন? কারণ অপরাধ দমন করা পুলিশের কাজ, কেন মাফিয়া বা গ্যাংস্টার নয়। ঠিক সেই সময় 2 কাপ কফি নিয়ে রায়হান ঢুকলো উজানের কেবিনে। কফি টেবিলের উপর রেখে কিছুটা দূরেই দাঁড়িয়ে রইল। উজান জীবনকে বলল, নাও কফি খাও। উদয়ের কেসটা খুবই তাড়াতাড়ি কোর্টে উঠবে, জানো তো সেটাই। কফিতে চুমুক দিতে দিতেই বলল জীবন। উজান মাথা নেড়ে বলল, ও হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ে গেল। নিশির খুনের পরই এই টাইগারের আবির্ভাব হয়। রায়হান আর চোখে তাকালো জীবনের দিকে। উজান কোনো কথা বলল না, নিচু চোখে কফিতে চুমুক দিল। জীবন আবারও বলল, জানো উজান, তোমার গলার স্বর আর ওই টাইগারের গলার স্বর প্রায় একই রকম। এবার উজান কফিতে চুমুক দিতে গিয়ে জীবনের কথা শুনে ভীষণ খেলো। রায়হান সঙ্গে সঙ্গে উজানের কাছে এক গ্লাস পানি এগিয়ে দিল। উজান একটানে এই গ্লাসের সবটুকু পানি খেয়ে নিল। জীবন আর চোখে তাকিয়ে আছে উজানের দিকে। উজান কিছুটা স্বাভাবিক হয়ে টিস্যু হাতে নিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, না মানে আন্ডারওয়ার্ল্ডের সব খবরাখবর তো টাইগারের আমাদেরই দেয়, তাই ওর সাথে আমার ফোনে কথা হয়। আর কাল রাতে তোমার কথা হঠাৎ করে মনে হলো, তাই তোমাকে ফোন করলাম। উদয়ের মামলা ব্যাপারে দুজনে অনেকক্ষণ কথা বললাম। কেন জানি মনে হলো দুটো কণ্ঠে প্রায় একই রকম। উজান আবার একটু শক্ত কণ্ঠে বলল, প্রায় একই রকম? একই তো নয়। হ্যাঁ, না না না, এটা সেটা আমি বলিনি। আর এক কী করে হবে? কোথায় উজান চৌধুরী, দিনের আলো মতো আলোকিত তার জীবন, আর কোথায় ওই মাফিয়া গ্যাং এর টাইগার, যারা পুরোই অন্ধকারের আচ্ছন্ন। শেষের কথাটা জীবন রহস্যে ভরা চোখে উজানের দিকে তাকিয়েই বলল। উজান চোখ তুলে তাকাচ্ছে না জীবনের দিকে। জীবন এবার চেয়ার ছেড়ে উঠে বলল, আচ্ছা ঠিক আছে উজান চৌধুরী, আমাকে এবার যেতে হবে। অনেক ভালো সময় কাটালাম, নিশ্চয়ই আবারও এরকম ভালো একটা সময় কাটাবো।
আসি, আবার দেখা হবে। এই কথা বলেই জীবন উজানের কেবিন থেকে বেরিয়ে গেল। উজান তাকিয়ে রইল জীবনের যাওয়ার দিকে। রাতের খাবারের জন্য টেবিল সাজানো হচ্ছে। মাছ, মাংস সহ অনেক রকম পদ দিয়ে টেবিল সাজানো। পুষ্প খেতে বসে এই টেবিলের দিকে তাকিয়ে রতন মিয়াকে বলল, চাচা, আমরা তো মাত্র 3 জন মানুষ, এত খাবারের কি প্রয়োজন আছে? আর তাছাড়া আপনাকে বলতে দ্বিধা নেই, আপনি তো জানেন আমার বাবার সামর্থ্যের কথা। আমরা 2 ভাই বোন এখানে পড়াশোনা করতে এসেছি। খাবার বা অন্য সবকিছুর পেছনে যদি টাকা নষ্ট করি অতিরিক্ত, তাহলে সেই টাকাটার ঘাটতি মেটাতে বাবাকে হিমশিম খেতে হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাটা। কিছু মনে করবেন না। বাবা আপনাকে যা টাকা দেয়, একটু চেষ্টা করবেন যেন টাকাটা দিয়ে পুরোটা মাস চলে যায়। আপনি আমাদের খাবার নিয়ে চিন্তা করবেন না। আমরা গ্রামে বড় হয়েছি, আমরা সবকিছু খেয়ে অভ্যস্ত। রতন মিয়া বলল, তুমি চিন্তা করো না মা, তোমার বাবা যা টাকা দেয় সেটা দিয়াই আমি পুরো মাস চালাইয়া নিব। জি চাচা, আর কাল থেকে এত কিছু প্রয়োজন নেই, 2টো পদই আমাদের জন্য যথেষ্ট। সেই নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখে নেব নে। পুষ্প আরো কিছু বলতে গেলে রতন মিয়া বলল, খাইয়া নাও মামনি, খাওয়ার সময় এত কথা বলতে নেই। পুষ্প বলল, আপনি খাবেন না? আপনি আমাদের সাথে বসে পড়ুন। আমি আজ খাবো না মামনি, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করতেছে, খাইতে ইচ্ছে করতেছে না। তোমরা খাইয়া নাও। না চাচা, আপনাকে রাতের খাবার খেয়ে তারপর শুতে হবে। রাতে খাবার না খেয়ে ঘুমানো উচিত না। এ কথা বলেই পুষ্প হাত ধরে রতন মিয়াকে চেয়ারে বসিয়ে দিল। রতন মিয়া বারণ করা সত্ত্বেও পুষ্প রতন মিয়ার প্লেটে খাবার বেড়ে দিল। পুষ্প আর পুলকের জোরাজুরিতে রতন মিয়াকে রাতের খাবার খেতেই হলো। মাঝরাত। পুষ্প পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখে গ্লাসে পানি নেই। সবসময় রতন মিয়াই পুষ্পের ঘরে পানি রেখে যায়, তাই পুষ্প আর খেয়াল করেনি। কিন্তু আজ গ্লাসে পানি না পেয়ে পুষ্প নিচে নেমে এলো। ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে উপরে চলে যেতে গেলেই রান্নাঘরের পাশের রুম থেকে কারো কাঁপুনির আওয়াজ পাওয়া যাচ্ছে। রান্নাঘরের পাশের রুমটা তো রতন মিয়ার, তাই পুষ্প এগিয়ে গেল রুমের দিকে। রুমের ভেতর গিয়ে দেখে রতন মিয়ার জ্বরে কাঁপুনি দিয়ে শুয়ে আছে। পুষ্প রতন মিয়ার কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর। পুষ্প বলল, চাচা, আপনার তো প্রচন্ড জ্বর। মামনি, এত রাতে তুমি কেন ঘুম ভাঙ্গে আসলা? আমার জ্বর এমনিতেই ভালো হইয়া যাইব। না চাচা, এমনিতে কি জ্বর ভালো হয়? পুষ্প রতন মিয়ার ঘর থেকে বের হয়ে দৌড়ে পুলকের ঘরে ঢুকে তাকে ঘুম থেকে জেগে তুলল। পুলককে ডাক্তার আনতে পাঠিয়ে নিজে আবার চলে গেল রতন মিয়ার ঘরে। ওয়াশরুম থেকে বালতি দিয়ে পানি এনে রতন মিয়ার মাথায় ঢালতে লাগলো। রতন মিয়া পুষ্পকে বাধা দিয়ে বলল, মা, এসবের কোনো দরকার নাই, আমি তো এমনিতেই ভালো হইয়া যাইতাম। চাচা, আপনি চুপ করে একটু শুয়ে থাকুন তো। চিন্তা করবেন না, আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আপনি। বেশ কিছুক্ষণ পর পুলক বাইকে করে একজন ডক্টরকে নিয়ে বাড়িতে এলো। ডক্টর রতন মিয়াকে দেখে বলল, কোনো সমস্যা নেই, আমি ওনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধগুলো খেলে আশা করি খুব তাড়াতাড়ি উনি ভালো হয়ে যাবে। ডক্টর আর পুলক বাড়ি থেকে বেরিয়ে গেল। তার অল্প কিছুক্ষণ পর পুলক ওষুধ নিয়ে বাড়ি ফিরল। পুষ্প ওষুধগুলো রতন মিয়াকে খাইয়ে দিয়ে বলল, চাচা, আপনি ঘুমান, আমি আপনার পাশেই আছি। রতন মিয়া কাশতে কাশতে বলল, অনেক করেছো মা, এবার গিয়ে ঘরে গিয়ে ঘুমাও, আমি ঠিক আছি। চুপ করুন, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমায় নিয়ে ভাবতে হবে না আপনাকে। রতন মিয়া শুকনো মুখে এক চিলতে হাসি ফুটিয়ে চোখ বন্ধ করে নিল। রাত 2টো। ঘুমন্ত শহরের পিচঢালা পথ ধরেই গাড়ি এগিয়ে চলছে। গাড়ির সিটে মাথা ফেলে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে উজান। তার পাশে রায়হান গাড়ি ড্রাইভ করছে। সকালে এসপি জীবনের হঠাৎ করে উজানের অফিসে আসার ব্যাপারটা ভালো লাগেনি উজানের কাছে। তার উপর তার রহস্যজনক কথা খুব ভাবাচ্ছে উজানকে। ঠিক তখনই গাড়ি থেমে গেল। উজান চোখ খুলে বলল, কি হলো রায়হান, গাড়ি থামালে কেন? সামনে দেখুন বস। উজান সামনে তাকিয়ে দেখে রাস্তায় 2টো মেয়েকে 2টো ছেলে ধস্তাধস্তি করছে। উজান দাঁতে দাঁত চেপে নিজের মাস্কটা পরে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। কর্কশ গলায় চিৎকার করে বলল, এই জানোয়ারের বাচ্চা, তাকা আমার দিকে। ছেলে 2টো সামনে তাকাতেই আপনা আপনি চোখ বড় বড় হয়ে গেল। দুজনের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, ছেলে 2টো সঙ্গে সঙ্গে মেয়ে 2টোকে ছেড়ে দিল। তারা পালানোর জন্য প্রস্তুতি নেওয়ার আগেই
তাদের বুক ছিদ্র করে গুলি গিয়ে বিঁধল। মেয়ে দুটো সামনে, ছেলে দুটো মাটিতে লুটিয়ে পড়ল। মেয়ে দুটো সঙ্গে সঙ্গে দূরে সরে গেল। ঠিক সেই সময় ফোনটা বাজলো উজানের। কালো লং কোটের পকেটে ফোন বের করে দেখে স্ন্যাক গ্যাংয়ের খোকনের ফোন। ফোন রিসিভ করলো উজান। হ্যালো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি টাইগার। এই কথা বলে উজান ফোন রেখে দিল। রায়হান যেন তার বসের ফোন রাখার অপেক্ষায় ছিল। উজান কান থেকে ফোন নামাতেই রায়হান তড়িঘড়ি করে বলে ওঠে, বস, এই লাশ দুটোর এখন কি করব? উজান বিরক্তি মুখে এই বিরক্তি হাসি ফুটিয়ে বলে, গোলাপ চন্দন মাখিয়ে আমার বেডরুমে গিয়ে রেখে দাও। রায়হান শুকনো ঢোক গিলল। মাঝে মাঝে তার বসের কথা তার ছোট্ট মাথায় ধরে না। কোনটা সিরিয়াস হয়ে বলছে, কোনটা হিয়ালি করে বলছে বুঝতে খুব বেগ পেতে হয় রায়হানের। সত্যি সত্যি কি লাশগুলো বসের বেডরুমে রেখে আসবে নাকি? উজান ফোনটা পকেটে ঢুকিয়ে মুখের মাস্কটা ঠিক করতে করতে এগিয়ে গেল দুটো মেয়ের দিকে। সামনের লাশ দেখে মেয়ে দুটো ভয়ে কাঁপছে। উজান তাদের সামনে গিয়ে বলল, ছোট্ট ছোট্ট মেয়ে তোমরা, এত রাতে বাইরে কি করছো? মেয়ে দুটো দূরে পড়ে থাকা লাশের দিক থেকে চোখ সরিয়ে তাকালো উজানের দিকে। দিনের আলোয় চৌধুরী গ্রুপের উজান চৌধুরীকে এই শহরের কে না চেনে, কিন্তু এই রাতের অন্ধকারে কালো পোশাকধারী, কালো মাস্ক আর কালো চশমা পরা এই টাইগারকে কে কি আদৌ কি কেউ চিনতে পারলো? আর মেয়েগুলোও কি চিনতে পারলো? না, না চিনলেই বা কি, দুটো নরপশুর হাত থেকে তাদেরকে যে বাঁচিয়েছে সেটাই কি বেশি নয়? তবুও ও মেয়ে দুটো তাকিয়ে আছে উজানের দিকে। একজন কাপা কাপা গলায় বলল, বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, শেষ হতে অনেক রাত হয়ে গেছে, রিক্সাও পাচ্ছিলাম না, তাই হেঁটেই যাচ্ছিলাম। মাঝপথে এই লোক দুটো আমাদের সাথে জবরদস্তি করে। এ কথা বলেই মেয়ে দুটো কাঁদতে লাগলো। উজান তাদের হাত দেখিয়ে থামতে বলল, কাঁদবে না, তোমরা মেয়েরা সব কিছুতে এত ভয় পাও কেন? তোমরা তো দুজন ছিলে, দুজন মিলে লড়াই করতে পারলে না ওদের সাথে? আচ্ছা ঠিক আছে, ওই পিছনের গাড়িতে ওঠো, আমার গাড়ি তোমাদের পৌঁছে দেবে। আর বলল, মেয়েগুলো লক্ষ্য করলো চারটা গাড়ি দাঁড়িয়ে আছে, চারটা গাড়ি কালো রঙের। মেয়েগুলো সঙ্গে সঙ্গে পেছনে থাকা গাড়িতে গিয়ে বসলো। উজান ড্রাইভারকে ইশারা করতে ড্রাইভার মেয়ে দুটোকে নিয়ে চলে গেল তাদেরকে বাড়ি পৌঁছে দিতে। ওইদিকে রায়হানের ছোট্ট মাথায় জানান দিল, না বস, হয়তো হেয়ালি করেই বলেছে লাশটা বসের বেডরুমে রেখে আসতে। লাশ কি কেউ বেডরুমে নিয়ে ঘুমায় নাকি? কয়েকজন কালো পোশাকধারী ছেলে রায়হানের পেছনে দাঁড়িয়েছিল। রায়হান তাদের দিকে তাকিয়ে বলল, লাশগুলো নদীতে ফেলে দাও, তারপর হাত ধুয়ে গাড়িতে উঠবে। চারজন কালো পোশাকধারী ছেলে মাথা নেড়ে হ্যাঁ বলেই তৎক্ষণাৎ লাশগুলো ধরে ব্রিজের উপর থেকে ফেলে দিল। তারপর বোতলের পানি দিয়ে হাত ধুয়ে ঝটপট গাড়িতে উঠে গেল। রায়হান মার্সিডিজের কালো গাড়িটার দরজা খুলে বসলো ড্রাইভারের সিটে। উজান আগে থেকেই গাড়িতে উঠে বসেছিল। রায়হান গাড়ি স্টার্ট দিল। তাদের পেছন পেছন আরো দুটো গাড়ি এগিয়ে গেল। প্রথম থেকেই গাড়ি দুটো তাদের পেছন পেছনই ছিল। রায়হান বলল, বস, যে ছেলে দুটোকে মারা হয়েছে তারা স্ন্যাক গ্যাংয়ের ছেলে ছিল। একগাল হাসলো উজান। সেই হাসিতে যেন তাচ্ছিল্য ফুটে উঠল। হেসেই বলল, খুব ভালো। চারটা গাড়ি এসে থামলো শহরের বাইরে একটা পুরনো বাড়িতে। অলরেডি মেয়ে দুটোকে পৌঁছে দিয়ে ওই গাড়িটাও যুক্ত হয়েছে তাদের সাথে। উজান সহ সবাই গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। খোকন বসে আছে, তার সাথে কিছু ছেলেপেলেও আছে। উজান আশেপাশে তাকিয়ে খোকনের ঠিক সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। কথা ছিল স্ন্যাক গ্যাংয়ের কিং এর সাথে কথা হবে আজ, কিন্তু উজান এখানে খোকন আর কয়েকটা ছেলেপেলে ছাড়া আর কাউকে দেখতে পেল না। তাই টাইগার বলল, বলো কি বলবে? খোকন চোখ বুলিয়ে চারপাশটা দেখলো একবার। রায়হান টাইগারের পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে কোনো বন্দুক নেই। পেছনে থাকা প্রায় 10টা ছেলের হাতেই বড় বড় রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। সবার পরনেই কালো পোশাক। খোকন এবার টাইগারের দিকে তাকিয়ে বলল, টাইগার, তুমি বলেছিলে আমরা একসাথে কাজ করতে পারি, আর সেই ব্যাপারে কথা বলতেই। টাইগার হাত দেখিয়ে থামিয়ে দিল খোকনকে। বলল, কি কথা ছিল? আমি কোনো চামচার সাথে কথা বলবো না। খোকন দাঁতে দাঁত চেপে বলল, টাইগার, তুমি কিন্তু আমাকে অপমান করছো। যদি তাই মনে হয় তাহলে তাই, কিন্তু আমি স্ন্যাক গ্যাংয়ের কিং ছাড়া আর কারোর সাথে কথা বলবো না। শোনো টাইগার, স্নেক গ্যাংয়ের কিং এখনো এই মাফিয়া জগতে সামনে আসেনি, কিন্তু উনি খুব তাড়াতাড়ি সামনে আসবেন। তখন না হয় কথা বলবো।
শোনো টাইগার। টাইগার খোকনকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা বলতে চাই না আমি। এই কথা বলেই টাইগার চেয়ার থেকে উঠে চলে যেতে গিয়েও থেমে গিয়ে আবারও খোকনের দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ, আসার পথে তোমার গ্যাংয়ের 2টা ছেলেকে গুলি করে নদীতে ফেলে দিয়ে এসেছি। মেয়েদের সাথে দস্তাদস্তি করছিল। আর যদি কাউকে এমন করতে দেখি তাহলে এভাবেই মেরে ফেলবো। এই কথা বলে এই টাইগার সহ তার গ্যাংয়ের সবাই চলে বেরিয়ে গেল। পেছন থেকে একজন এগিয়ে এসে খোকনের কানের কাছে এসে বলল, সঙ্গে সঙ্গে এই ছেলেটার গালে একটা চর বসিয়ে দিল খোকন আর বলল, দেখেছিস না আমাকে কেমন অপমান করে চলে গেল, তারপরও কিছু বললাম না। কিংয়ের আদেশ আছে, ওকে উত্তেজিত করে হাতছাড়া করা যাবে না। ওর পাওয়ার আমাদের স্নেক গ্যাংয়ের জন্য খুব দরকার। রায়হান গাড়ি ড্রাইভ করতে করতেই বলল, বস, রাত অনেক হয়েছে, শহরে যেতে আরও রাত হয়ে যাবে। না, গাড়ি বাংলো বাড়িতে নিয়ে চলো। শহর থেকে দূরে একটা নিরিবিলি জায়গায় উজানের দাদু খালেদ চৌধুরী একটা বাংলো বাড়ি করেছিলেন। বাড়িটা অনেকদিন যাবতই পড়েছিল। সেই বাড়িটাই উজান তার অন্ধকার জগতের আস্তানা গড়ে তুলেছে। টাইগার গ্যাংয়ের সব ছেলেরা সেই বাংলো বাড়িতেই থেকে নিজেদের কাজ করে। নিশির খুনের পর উজান খুব ভালো করে বুঝতে পারছিল নিশি আর তার মায়ের খুনের রহস্য এই মাফিয়া ওয়ার্ল্ডেই খুঁজে পাওয়া যাবে। ফ্ল্যাশব্যাক। শিহাব উজানের কলেজ ফ্রেন্ড। শিহাবের বাবা সিআইডির প্রধান কর্মকর্তা আইজিপি শাহাদাত হোসেন। নিশির খুনের পর উদয়ের উপর নিশির খুনের দায় পড়ে। উজান কি করবে সেটা ঠিক করে নিল। পরদিনই বন্ধু শিহাবের বাড়ির সামনে উজানের গাড়ি এসে থামল। উজান সোজা শিহাবের বাড়ির ভেতরে চলে গেল। শিহাব উজানকে দেখে খুশি হয়ে বলল, কেমন আছিস বন্ধু? অনেকদিন পর তোকে দেখছি। কেমন আর থাকবো বল, তুই তো জানিস সব কিছু। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। তবে তুই শুধু শুধু টেনশন করিস না। উদয়বা যদি সত্যি কোনটা না করে থাকে তাহলে তার কিছুই হবে না। ঠিক তখনই আইজিপি শাহাদাত হোসেন ড্রয়িং রুমে এসে ঢুকলেন। উজানের কাঁধে হাত রেখে বললেন, কেমন আছো? সেই কথা জানতে চেয়ে তোমাকে আর কষ্ট দেব না উজান। আমি বুঝতে পারছি এখন তোমার আর তোমার পরিবারের উপর দিকেই যাচ্ছে। সত্যি বলতে আমিও বিশ্বাস করি উদয় ইন্সপেক্টর নিশিকে খুন করেনি, কিন্তু আমার বিশ্বাস তো কিছু আসা যাবে না, আদালতে প্রমাণ চাইবে। আঙ্কেল, এসপি জীবনের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। এসপি জীবন বলেছিল মার্ডার আগে নিশি একটা মাফিয়া গ্যাংয়ের সম্পর্কে কিছু জেনে গিয়েছিল, কিন্তু কোন মাফিয়া গ্যাং বা কে তার লিডার সেই সম্পর্কে তো আমরা কিছুই জানি না। সেটা একমাত্র নিশিই জানত। দুঃখের বিষয় হলো এই মাফিয়াদের অনেক বড় বড় জায়গায় হাত থাকে, তাই তাদের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণও নেই যে আমরা ওদের অ্যারেস্ট করব। এভাবে হবে না আঙ্কেল, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি বের করব নিশির খুনি সেই মাফিয়াকে, আর তার সঙ্গে সব মাফিয়াদের অপরাধের প্রমাণও জোগাড় করব। তুমি কি করতে চাইছো উজান? উজান তার হাতে থাকা ফাইলটা শাহাদাত হোসেনের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে আমার জীবনে আমি যতটুকু অর্জন করেছি তার সব কিছুর সার্টিফিকেট আছে। আমি সিআইডিতে জয়েন করতে চাই আঙ্কেল। শাহাদাত হোসেন আর শিহাব অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো। শিহাব বলল, হ্যাঁ আছে, তুই আসবি শুনে আমি বাবাকে বলে রেখেছি তোর কথা। উজান, এসব তুই কী বলছিস? তোর চাকরি কি দরকার? যে নিজেই প্রতিদিন 10 জন খানের মানুষকে চাকরি দেয়, যার কোম্পানিতে শত শত লোক চাকরি করে, সে চাকরি দিয়ে কি করবে? আমার ভাইকে নির্দোষ প্রমাণ করব শিহাব। নিশি আর ওর মায়ের খুনের দায় আমার অন্ধ ভাইয়ের উপর পড়েছে। সেই দায় থেকে আমার ভাইকে বাঁচাতে আমার এই চাকরিটা খুব প্রয়োজন। শাহাদাত হোসেন বলল, উজান তুমি কি করতে চাইছো? আমাকে সব কিছু খুলে বলো। আমি মাফিয়া হয়ে ওই মাফিয়া জগতে ঢুকবো। খুঁজে বের করব ওই মাফিয়াকে যে নিশি আর ওর মাকে খুন করেছে, আর তার সাথে সাথে ওই আন্ডারওয়ার্ল্ডের সব অপরাধের প্রমাণ। উজান, তুমি এই কাজটা যতটা সহজ মনে করছো, কাজটা কিন্তু ততটাও সহজ না। আর তাছাড়া এইভাবে কাউকে সিআইডিতে জয়েন করানো যায় না। আমি জানি আঙ্কেল, কিন্তু প্লিজ আঙ্কেল, আপনি একটাবার আমাকে দায়িত্ব দিয়ে দেখুন। আমি আমার ভাইয়ের খুনিকে খোঁজার সাথে সাথে এই দেশের জন্য কিছু করতে চাই। কিন্তু উজান। আঙ্কেল, আমি যা ভেবে নিয়েছি আমি কিন্তু তাই করব। আমি ভেবেছিলাম আমি অন্যায়ভাবে কোনো কিছু করব না, আইনের একজন মানুষ হয়ে নিজের লক্ষ্য পূরণের সাথে সাথে দেশেরও উপকার করব। কিন্তু আপনি যদি আমাকে সেই সুযোগটা না দেন তাহলে আমাকে বাধ্য হয়ে অপরাধীর খাতায় নাম লেখাতে হবে। উজান, তুমি এসব কি বলছো? হ্যাঁ আঙ্কেল, না হলে আর কি করব? আমি তো হাত গুটিয়ে এইভাবে বসে থাকতে পারি না। ওই অ্যাডভোকেটদের উপর ভরসা রাখবো নাকি ওই পুলিশদের উপর ভরসা রাখবো? ওরা খুঁজবে আমার ভাইয়ের নির্দোষ হওয়ার প্রমাণ,
যেভাবে ভাইয়ার ওপর দুটো খুনের দায় চাপানো হয়েছে, এর বিপরীতে কোনো প্রমাণই নেই আমাদের কাছে। আর না খুঁজে পাবো, আমি নিশ্চিত দুটো খুনই ওই মাফিয়া করেছে, যার মুখোশের আড়ালে আসল মুখোশ নিশি দেখে ফেলেছিল। কিন্তু তুমি তো জানো না উজান, সে মাফিয়াকে। এই ঢাকা শহরে তো অনেক মাফিয়া চক্র আছে। আমি খুঁজে বের করব আঙ্কেল, আর সেই জন্যই আমাকে তাদের সহদর হয়ে তাদের সাথে মিশতে হবে। খুঁজে বের করতে হবে আসল খুনিকে। শিহাব তার বাবাকে বলল, বাবা, ওজান ঠিকই বলছে। দেখো, এতদিন তো ও কিন্তু তোমার ওই মাফিয়া জগতের গোমর ফাঁস করতে পারোনি। এখন ওই ওজানের মাধ্যমে যদি তাদের সব অপরাধের প্রমাণ তোমার কাছে চলে আসে, এতে সমস্যা কোথায়? এতে তো তোমার আরও সাহায্য হবে। তুমি ওকে কেন সাহায্য করছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। সাদাত হোসেন কিছু সময় নীরব থেকে তারপর বলল, ঠিক আছে উজান, আমি তোমাকে সিআইডিতে জয়েন করলাম। আজ থেকে তুমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন স্পেশাল সদস্য। উজানের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল, সাথে শিহাবেরও। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সাবধান, সবসময় মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে পা ফেলবে। ওখানে কিন্তু কেউ কাউকে খাতির করে না। আমিও কাউকে খাতির করব না আঙ্কেল। ও সরি স্যার। সাদাত হোসেন হেসে বলল, যেহেতু এটা একটা স্পেশাল মিশন, তাই আমি তোমাকে একটা স্পেশাল টিম রেডি করে দিচ্ছি। ওরা সবাই তোমার আন্ডারে তোমার সাথে কাজ করবে। ধন্যবাদ স্যার। আর একটা কথা, যেহেতু এটা একটা সিক্রেট মিশন, তাই এই সম্পর্কে কেউ কিছু জানবে না। আর তোমার সিআইডিতে জয়েন হওয়ার কথাও না, এমনকি তোমার পরিবারও না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আর একটা শর্ত তোমাকে মানতে হবে, এই মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি তোমার জীবনের সাথে কাউকে জড়াতে পারবে না। মানে তুমি এই মিশন কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত বিয়ে করতে পারবে না। আর যদি করতে চাও তাহলে বিয়ের ব্যাপারটা সিআইডিদের কাছে সম্পূর্ণ গোপন রাখতে হবে। এটা আমি তোমাকে পার্সোনালি বলে দিলাম। ঠিক আছে স্যার, আমি বিষয়টা মাথায় রাখবো। ফ্ল্যাশব্যাক শেষ। সকাল সকাল শিলাকে হঠাৎ করে চৌধুরী বাড়িতে দেখে সবাই অবাক। শিলা আয়েশা চৌধুরীকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? আয়েশা চৌধুরী শিলার পোশাকের দিকে তাকিয়ে বিরক্তি মুখে বলল, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কিন্তু তুমি হঠাৎ করে এই বাড়িতে? কেন দাদিমা, আমি কি এই বাড়িতে আসতে পারি না? আয়েশা চৌধুরী কিছুই বলল না। শিলার এই কথা শুনে উর্মি মুখে ভেঙচি কাটল। এরই মধ্যে জলি চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। শিলাকে দেখে কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। শিলা জলি চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলল, আন্টি কেমন আছেন? আপনাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। জলি চৌধুরী আয়েশা চৌধুরীর দিকে তাকিয়ে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ও ভালো করছো। ঠিক তখনই সেলিম চৌধুরী আর নাজু চৌধুরী সিঁড়ি বেয়ে উপর থেকে নেমে এলো। শিলাকে দেখে ওনার স্বামী স্ত্রী খুব খুশি হয়েছেন, সেটা মুখ দেখে বোঝা গেল। নাজি চৌধুরী শিলার কাছে এগিয়ে এসে বলল, ও মা, শিলা যে, কখন এলে মা? এখন তো খুব একটা আমাদের বাড়িতে আসোই না। শিলা নাজু চৌধুরী গলা জড়িয়ে ধরে বলল, এখন থেকে আসবো আন্টি, ঘন ঘনই আসবো। আয়েশা চৌধুরী, জলি চৌধুরী, উর্মি ভ্রু কুচকালো। সেলিম চৌধুরী হেসেই বলল, এসো মা, তোমার যখন ইচ্ছে তখন এই বাড়িতেই চলে এসো। তখনই মালা উদয়কে ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। উদয়কে দেখে শিলা উদয়ের কাছে এগিয়ে এসে বলল, ভাইয়া ভালো আছেন? উদয় ভ্রু কুচকে বলল, কে? আমি শিলা। ও হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। শিলা মালার কাছে সে মালার হাত ধরে বলল, তুমি নিশ্চয়ই উদয় ভাইয়ার বউ, এ বাড়ির বড় বউ। শিলা এবার মালার কানের কাছে গিয়ে আস্তে করে বলল, আর আমি হলাম এই বাড়ির হবু ছোট বউ, উজান চৌধুরীর হবু বউ। শিলার কথাগুলো শুনে মালার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। মালা তাকালো শিলার দিকে। শিলা মালার তাকানো দেখেই হাসল। শিলা এবার উপরে তাকিয়ে জলি চৌধুরীর উদ্দেশ্যে বলল, আন্টি, উজান কি এখনো ঘুম থেকে ওঠেনি? আমি গিয়ে উজানকে ডেকে নিয়ে আসি। জলি চৌধুরী সোজাসুজি বলল, শিলা, তুমি এই বাড়িতে এসেছো, আমরা খুব খুশি হয়েছি মা। তোমার যখন ইচ্ছে তুমি তখনই এই বাড়িতে আসতে পারো, কিন্তু উজানের সাথে দেখা করতে নয়। তুমি জানো তো উজান বিয়ে করে ফেলেছে? হ্যাঁ জানি আন্টি, শর্তের বিয়ে করেছে, আর তাও আবার উদয় ভাইয়ের জন্য। তাই তো উজান বিয়ের আসরেই বউকে ফেলে চলে এসেছে। আমি গিয়েছিলাম গোলাপ গ্রামে,
উজানি আমাকে যেতে বলেছিল। আসলে আমি খুব কান্নাকাটি করছিলাম তো, তাই উজানি আমাকে সত্যটা জানানোর জন্য পাঠিয়েছিল। ওইখানে মানুষদের কাছ থেকে আমি সব জেনে এসেছি। জলি চৌধুরী ভ্রু কুচকে বলল, উজান আমাকে গোলাপ গ্রামে যেতে বলেছিল। হ্যাঁ আন্টি, আসলে উজান আমাকে ভালোবাসে আর আমিও উজানকে খুব ভালোবাসি। ওর বিয়ের কথা শুনে আমি খুব কান্নাকাটি করেছিলাম, আর এই জন্যই সত্যটা জানানোর জন্য উজানি পুষ্প মেয়েটার ঠিকানা দিয়ে আমাকে বলেছিল সত্যটা যেন জেনে আসতে। এই বিয়ের যে শর্তর জন্য নামমাত্রই কাগজের সাইন, সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন আন্টি। কেন শুধু শুধু বিয়ের নাম করে উজান আর ওই মেয়েটার নামমাত্র বিয়ে বাঁধনে বেঁধে রেখেছেন? শিলার কথা শুনে মালার দু চোখ ছলছল করে উঠল। মনের ভেতর হাহাকার করে উঠল। মনে মনে বলল, হে আল্লাহ, আমাদের দুই বোনের কপালে কি স্বামীর সুখ লেখা নেই? আমার কথা না হয় বাদই দিলাম, যে পুষ্পর জন্য আমি আজ এই বাড়িতে, সেই পুষ্পই এই বাড়িতে পা রাখতে পারলো না। আর এখন শুনছি ওই ঠকবাজ উজান চৌধুরী নাকি অন্য কাউকে ভালোবাসে, আমার বোনের সাথে বিয়ে ভেঙে দিতে চায়। এরা সবাই ঠকবাজ, কেউ কথা দিয়ে কথা রাখলো না। মালার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। জলি চৌধুরী শিলার উদ্দেশ্যে বলল, উজান এখন রাগে যতই বলুক ওই বিয়ের শর্তে বিয়ে, উজান কখনোই এই বিয়ে অস্বীকার করবে না। আর সম্পর্ক ভাঙা তো দূর, আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। কিন্তু আন্টি। শিলা আরো কিছু বলার আগে আয়েশা চৌধুরী শিলাকে থামিয়ে দিয়ে বলল, শিলা, তোমার বাবা কেমন আছে? শিলাকে কথা বলতে না দেওয়ায় শিলা কিছুটা বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করল না। হাসি মুখেই বলল, বাবা ভালো আছে দাদিমা। ঠিক আছে, চলো নাস্তা করো। না দাদিমা, আমি নাস্তা করব না। আর তাছাড়া উজানও বাড়িতে নেই, আমি বরং আজ আসি, আরেকদিন আসবো উজানের সাথে। এই কথা বলে উজান আসার আগেই শিলা চলে গেল। আসলে উজান বাড়িতে নেই সেটা শিলা আগে থেকে জানতো। সকালে নাজু চৌধুরীকে ফোন করেই সে কথা জেনে নিয়েছে সে। শিলার উদ্দেশ্যই ছিল উজান বাড়িতে না থাকা অবস্থায় বাড়িতে এসে সবাইকে বলবে উজান তাকে ভালোবাসে। আর সেই কথা উজান যখন বাড়িতে এসে জানবে তখন অবশ্যই তার সাথে দেখা করতে চাইবে। উজানের সাথে দেখা করা শিলার জন্য খুব জরুরি হয়ে পড়েছে। এখন তো সে তার অফিসেও যেতে পারে না। উজান নিষেধ করে দেওয়ার পর অফিসের দারোয়ান তাকে অফিসে ঢুকতেই দেয় না। তাই আর কোনো উপায় ছিল না শিলার কাছে। শপিং মলের 3rd ফ্লোরে থাকা চাইনিজ রেস্টুরেন্টের এক পাশের কর্নারের টেবিলে বসে আছে উজান আর রায়হান। উজানের ঠিক অপর পাশের চেয়ারেই বসে শিলা তার মেকআপ ঠিক করতে ব্যস্ত। এক হাতে ছোট্ট আয়নাটা ধরেই অন্য হাতে ঠোঁটের লিপস্টিক লেপে দিয়ে দু ঠোঁটে ঘষা দিয়ে তাকালো উজানের দিকে। উজান তাকিয়ে আছে শিলার দিকে, তবে খুব বিরক্তি চাহনিতে। উজানের দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারল শিলা। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, আমাকে কেমন লাগছে উজান? আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে শিলা, সেগুলো ফেলে তোমার সাথে দেখা করতে এসেছি। আমি বলেছিলাম তোমাকে অফিসে যেতে, কিন্তু তুমি অফিসে যাওনি। হ্যালো মিস্টার উজান চৌধুরী, আপনি আপনার অফিসের দারোয়ানকে নিষেধ করে দিয়েছিলেন যাতে আমি আপনার অফিসে না ঢুকতে পারি, আর আপনি এখন বলছেন আমি আপনার অফিসে যাব? ইম্পসিবল। আস্তে কথা বলো, এটা একটা পাবলিক প্লেস। আমি কোনো কথাই বলবো না উজান। বাইরের লোকের সামনে তোমার সাথে কথা বলতে আমার গিল্টি ফিল হয়। শিলা কথাটা রায়হানের দিকে তাকিয়ে বলল। উজান ঘাড় ঘুরিয়ে ইশারা করলো রায়হানের দিকে। রায়হান সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে বেরিয়ে গেল রেস্টুরেন্টের বাইরে। উজান শিলার দিকে তাকিয়ে বলল, এবার বলো, কেন গিয়েছিলে আমার বাড়িতে? আর কেনই বা এতগুলো মিথ্যা বানানোর কথা বলে এসেছো আমার মা আর দাদিমার সামনে? কোনো মিথ্যে বানোয়াট কথা বলিনি আমি, যা সত্যি তাই বলেছি। কোনটা সত্যি বলো আমাকে। তুমি আমাকে ভালোবাসো, সেটা সত্যি। তাচ্ছিলের হাসি হাসলো উজান। তারপর দাঁতে দাঁত চেপে বলল, ভালোভাবে বুঝিয়ে বললেও বুঝতে পারো না তুমি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এখন ম্যারিড, বউ আছে আমার। কোথায় আপনার বউ উজান চৌধুরী? আমি তো আপনার বাড়ি গিয়ে পেলাম না তাকে। নাকি
অন্য কোনো পুরুষের কাছে আছে সে? সঙ্গে সঙ্গে হাতের মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিল উজান। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। পরক্ষণেই সামনে থাকা সুপের বাড়িটায় ইচ্ছে করে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল শিলার উপরে। শিলা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। স্যুপটা কিছুটা গরম ছিল, তাই গরম স্যুপের বাটি শিলার শরীরের উপর পড়ে যাওয়ায় শিলা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। উজান আশেপাশে নজর বুলিয়ে আস্তে করে বলল, নাটক কম করো, অসাবধানতায় পড়ে গেছে, তাই সিন ক্রিয়েট না করে ওয়াশরুম থেকে ক্লিন হয়ে এসো। শিলা দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই আমার উপরে স্যুপটা ফেলে দিয়েছো। উজান শিলার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমি না তোমাকে ভালোবাসি? আমি কি ইচ্ছে করে এটা করতে পারি? উজানের কথায় যেন শিলার সব রাগ নিমিষেই চলে গেল। সে আর কিচ্ছু না বলে ওয়াশরুমে চলে গেল। উজান ওয়েটারকে ডেকে বলল এগুলো পরিষ্কার করে দিতে। ঠিক তখনই রায়হান দৌড়ে উজানের কাছে এসে বলল। উজান ভ্রু কুঁচকে বলল, ম্যাম মানে পুষ্প কোথায়? উজান সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে রায়হানকে বলল, রায়হান, রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে এসো। উজান রেস্টুরেন্টের থেকে বেরিয়ে 3rd ফ্লোরের কার্নিশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখে পুষ্প 2nd ফ্লোরে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। সঙ্গে সঙ্গে চলন্ত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল উজান। রায়হানও রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে উজানের পেছন পেছন নেমে গেল। নিবিড়ের নতুন হাতে নেওয়া কেসটার কিছু ইনফরমেশন জোগাড় করতে, এই কেসের এক সাক্ষীর সাথেই কথা বলতে এখানে দাঁড়িয়ে আছে পুষ্প। সাক্ষী একজন মেয়ে, তাই নিবিড় পুষ্পকে একাই পাঠিয়েছে যাতে মেয়েটা ফ্রিলি ভাবে কি সবকিছু পুষ্পর সাথে শেয়ার করতে পারে। সেই মেয়েটার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে পুষ্প। ফোনেও কথা বলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাবে মেয়েটা। ফোনের কথা বলার সময় হঠাৎ করে পেছন থেকে হ্যাঁচকা টান পড়ল পুষ্পর হাতে। সাথে সাথে এসে এক প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেল। হঠাৎ করে এমনটা হওয়ায় কোনো কিছু বোধগম্য হচ্ছে না পুষ্পর। চোখ তুলে তাকাতেই যেন আরো বিমূঢ় হয়ে পড়ল সে। এই মানুষটাকে সে এখানে কখনোই আশা করেনি। তার চোখের উপরে থাকা চোখটা যেন মুহূর্তে এক সমুদ্রের গভীরতায় হারিয়ে গেছে, যেখানে সে যেন কোনো কুলকিনারা খুঁজে না পাওয়ায় এক নাবিকের মতো পথভ্রষ্ট হচ্ছে। সেই পথভ্রষ্ট হওয়ার নাবিকটা মনে মনে বলল, কি আছে ওই চোখের গভীরতায়? ওই চোখে চোখ পড়তেই যে হারিয়ে ফেলেছি স্বয়ং নিজেকেই। সমুদ্র দেখেছি কতবার, নেমে তার গভীরতাও আন্দাজ করতে পেরেছি, কিন্তু এই চোখে কয়েক সেকেন্ডের উপর তাকিয়ে থাকতে পারছি না আমি, যেন নিজেকেই হারিয়ে ফেলছি। নিজের মনের মধ্যে নিজে কথাগুলো আওড়ালো উজান। পর মুহূর্তে জোর ধাক্কায় সে চোখের উপর থেকে সরে গেল উজান। পুষ্প নিজের কাছ থেকে ধাক্কা মেরেই সরিয়ে দিল উজানকে। হুঁশে ফিরে এলো উজান। স্বাভাবিক হয়ে পুষ্পের কাছে গিয়ে বলল, তুমি এখানে? আর তুমি ঢাকায় কি করছো? উজান এমন একটা ভাব করলো যেন সে জানেই না পুষ্প ঢাকায় এসেছে, আর এই সব কিছুর পেছনেই সে আছে। পুষ্প কিচ্ছু না বলে চলে যেতে চাইলে উজান আবারও তার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, কি বলছি শুনতে পাচ্ছ না? আপনাকে কিছু বলার ইচ্ছে নেই আমার, হাতটা ছাড়ুন আমার। আগে বলো কেন ঢাকায় এসেছো? মনে পড়ছিল নাকি আমার কথা? আমাকে দেখতে এসেছো তাই না? প্রেমে পড়ে গেছো আমার? পুষ্প নিজের হাত উজানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, একটু বেশিই ভাবছেন। একবার স্বীকার করে নাও, দয়া করলে করতেও পারি। উজানের এই কথা শুনে পুষ্পের সারা শরীরে তড়িৎ গতিতে যেন রাগ সঞ্চালন হলো। রাগী চোখেই তাকালো উজানের দিকে। এভাবে তাকিও না, এবার তো আমি নিজে প্রেমে পড়ে যাচ্ছি তোমার। খেয়ালি না করে হাতটা ছাড়বে নাকি চিৎকার করবো আমি? চিৎকার করে কি বলবে? তোমার স্বামী তোমার হাত ধরেছে? হাসলো পুষ্প, কিন্তু সেই হাসিতে রাগ, ক্ষোভ, ঘৃণা সবটাই মিশ্রিত ছিল। কিন্তু সে খুবই নরম গলায় বলল, চৌধুরী বংশের ছেলে আপনি, এত বড় কোম্পানির মালিক, গ্রামে শহরে এমনকি বিদেশেও কত নাম ডাক আপনার, কিন্তু আফসোস নিজের বউয়ের হাত ধরতে এমন একটা পাবলিক প্লেস ব্যবহার করতে হয় আপনার। তাও বউটা যদি আপনার সুন্দর হতো তাও চলতো। তাচ্ছিল্যের হাসি দিল পুষ্প। উজানও হেসে বলল, তাহলে কি বেডরুমে যেতে চাইছো তুমি? আমি তো এক পায়ে রাজি। এক পায়ে নয়, আপনি যদি 10 পায়েও রাজি থাকেন তাহলেও সেটা সম্ভব না উজান চৌধুরী। খুব মুড নিচ্ছ মনে হচ্ছে। বিশ্বাস করে নিয়েছো আমার কথা? সত্যি করে বলো তো, আমার মতো এমন একজন সুদর্শন পুরুষের পাশে তোমার মতো এক শ্যামবতী মেয়েকে সত্যি কি মানায়?
উজানের বলা এই কথাটা পুষ্পের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। কেন বিঁধলো তীরের মতো? কথাটা তো আর উনি ভুল বলেননি। সত্যি তো ওনার পাশে আমাকে মানায় না। কথাটা নিজের মনের মধ্যে নিজে আওড়াতেই চোখের কোণে অশ্রু এসে ভিড় করলো পুষ্পের। পুষ্পের চোখের অশ্রু স্পষ্ট উজানের চোখে ধরা পড়ল, কিন্তু উজান তো পুষ্পের চোখে অশ্রু আশা করেনি। আশা করেছিল তার চোখে আগুনের ফুলকি। সেই ফুলকি দেখার জন্যই উজান আবারও বলল, এই একটা প্রশ্নের উত্তরের জন্য এতটা সময় নিচ্ছ কেন? মানতে কষ্ট হচ্ছে নাকি যে সত্যি তোমার মতো একটা শ্যামলা মেয়ে আমার পাশে খুবই বেমানান? আজ পর্যন্ত অনেক মানুষের মুখেই শুনেছে পুষ্প তার গায়ের রং শ্যামলা। অনেকে আবার এই শ্যামবতীকে কালো বলেই আখ্যায়িত করা হয়েছে। কষ্ট হয়েছে তখন, সঙ্গে সঙ্গে মেনেও নিয়েছে। কিন্তু আজ যেন বুকের কোনো এক জায়গায় খুব কষ্ট হচ্ছে পুষ্পের। সেটা কেন? এই কথা বলা লোকটা তার স্বামী বলে? কিন্তু এমন স্বামী তো চাইনি আমি। আমি তো চেয়েছিলাম যে আমাকে শ্যামাবতী জেনেও বলবে, পুষ্প তুমি খুব সুন্দর, অন্তত মিথ্যে সান্ত্বনাটুকু দিবে। কিন্তু এই মানুষটা সান্ত্বনা তো দূর, আমাকে নিজের পাশে ভাবতেই পারছে না। আর এই মানুষটার জন্য কিনা আমি কতটা কষ্ট পাচ্ছি। এসব ভেবে এবার নিজের সবটুকু শক্তি দিয়ে উজানকে ঠেলে দূরে সরিয়ে দিল পুষ্প। মুখে হাসি ফুটিয়ে বলল, এতদিন অন্যের মুখে শুনেছে উজান পুষ্প তাকে ডিভোর্স দিতে চায়, কিন্তু আজ সরাসরি তার মুখে ডিভোর্সের কথা শুনে রাগ যেন তার মাথায় উঠে গেছে। দাঁতে দাঁত চেপে হাতের মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইচ্ছে তো হচ্ছে এক্ষুনি মেয়েকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের ঘরে বন্দি করে মুখে কস্টিপ লাগিয়ে দিতে, যাতে আর কোনো দিন ডিভোর্সের নাম নিতে না পারে। কিন্তু উজান এক্ষুনি সেটা করতে চায় না। নিজের ভালোবাসা প্রকাশ করতে চায় না সে এই দুর্বল মেয়ের সামনে। ওর আরও অনেকটা স্ট্রং হতে হওয়া এখনো বাকি। উজান পুষ্পের সামনে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চৌধুরী বাড়ির ছেলেরা কখনো ত্যাগ করে না, বরং আরেকটা বিয়ে করতে পারে। পুষ্প ভ্রুকুচকে তাকালো উজানের দিকে। রায়হানও অবাক হয়ে যাচ্ছে উজানের কথা বলার ধরন দেখে। আড়ালে থেকে কতটা ভালোবাসে এই মেয়েটাকে, কিন্তু এখন মেয়েটার সামনে মেয়েটাকে কষ্ট দিতে আর শুধু আঘাত দিয়েই কথা বলে যাচ্ছে। পুষ্প কিছু বলতে যাবে তার আগেই শিলা এসে হাজির হলো তাদের মাঝে। উজানের হাত টেনে পুষ্পের কাছ থেকে দূরে সরে নিয়ে গিয়ে বলল, উজান তুমি এখানে? আর আমি উপরের ফ্লোরে তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, আর তুমি এই মেয়েটার এতটা কাছে দাঁড়িয়েছিলে কেন? কে এই মেয়ে? আমার বউ। পুষ্প তীক্ষ্ণ চোখে তাকালো উজানের দিকে। উজান পুষ্পের দিকে তাকিয়ে হাসলো। শিলা ভ্রুকুচকে তাকালো পুষ্পের দিকে। পর মুহূর্তে তার চোখে মুখে রাগ ফুটে উঠল। পুষ্পের সামনে এগিয়ে গিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে এক চোখ কপালে তুলে বলল, ও তাহলে তুমি পুষ্প, উজান চৌধুরীর বউ। কিন্তু কোন দিক দিয়ে? আমার তো কোনো দিক দিয়ে তোমাকে উজান চৌধুরীর বউ মনে হচ্ছে না। শিলা পুষ্পের ঠিক পাশেই দাঁড়িয়ে উজানকে ইঙ্গিত করে বলল, একবার ভালো করে তাকিয়ে দেখো উজান চৌধুরী, কে তোমার জন্য পারফেক্ট। পুষ্প আর শিলা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। সাদা রঙের গাউন, ফুল হাতা স্লিপ, চুড়িদার সালোয়ার, পুরো ওড়নাটা বুকের উপর দিয়ে ছড়িয়ে রাখা, কোমর ছড়িয়ে যাওয়া চুলগুলো পুরোটাই খোলা, ডাগর ডাগর চোখে কাজল টানা, হালকা মেরুন লিপস্টিক, কোনো মেকআপের ছিটে ফুটোও নেই। তারপরও যেন পুরো মুখে মায়ার ছড়াছড়ি। অন্যদিক দিয়ে পিঙ্ক কালারের হাঁটু অবধি শর্ট ড্রেস পরে দাঁড়িয়ে আছে শিলা। শরীরের সাথে এমনভাবে ড্রেসটা ফিটিং করা যেখানে শরীরের অবয়ব খুব ভালো করেই বোঝা যাচ্ছে। কাঁধ সমান চুলগুলো স্টাইল করে বাঁধা, আর মুখে ভারী মেকআপ তো আছেই। উজান এখন খুব ভালো করেই বুঝতে পারছে কেন এই ফর্সা আর স্টাইলিশ শিলার থেকে তার শ্যামবতী বউটার এতটা তফাৎ। রায়হান ফিক করেই হেসে ফেলল শিলার দিকে তাকিয়ে। শিলা দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ চোখে তাকালো রায়হানের দিকে। পুষ্প এবার পাশে থাকা শিলার দিকে তাকিয়ে বলল, কে আপনি? শিলা হেসে উজানের কাছে গিয়ে উজানের হাতটা ভালো করে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, উজান চৌধুরীর হার্ট লাভ, এক কথায় বলতে পারো ওর ফিউচার ওয়াইফ। এক চোখ কপালে তুলল পুষ্প। এগিয়ে গিয়ে উজানের সামনে দাঁড়িয়ে বলল, এবার খুব মানিয়েছে দুজনকে, যে যেমন তার পাশে ঠিক তেমনটাই মানায়। এ কথা বলেই পুষ্প চলে যেতে চাইলে উজান তার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও, কেন এসেছো এখানে?
উজান পুষ্পের হাত ধরে আছে তা দেখে শিলা দাঁতে দাঁত চেপে উজানের হাত থেকে পুষ্পর হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, উজান, তুমি কি করছো? ওকে আটকাচ্ছ কেন? ওদিকে পুষ্প ওদের এই ন্যাকামো তোয়াক্কা না করে নিজের কাজে হাঁটা ধরল। উজান পুষ্পের পেছন ধরতে গেলে শিলা পেছন থেকে তার হাতটা শক্ত করে ধরে বলল, আমি ওই মেয়েটার পেছনে তোমাকে যেতে দেব না উজান। তুমি আমার সাথে থাকবে, শুধু আমার সাথে। ওইদিকে রায়হান উজানের অপেক্ষা না করে পুষ্পের পেছন পেছন চলে গেল। তার বস শিলা নামক জালে আটকে গেছে, তাই তাকেই এবার পুষ্পের পেছন ধরতে হবে, সেটা রায়হান বুঝে গেছে। উজান তাকিয়ে দেখলো পুষ্প মুহূর্তে যেন ভিড়ের মধ্যে হারিয়ে গেল। মনে মনে বলল, পুষ্প কি এখানে শপিং করতে এসেছে নাকি অন্য কোনো কাজে? এসব ভেবে আবারও এগিয়ে যেতে চাইলো, আর তখনই আবার শিলার হাতে টান পেল। উজান এবার খুব বিরক্ত নিয়ে শিলার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি সমস্যা তোমার? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কেন ওই মেয়েটার পিছু পিছু যাচ্ছ? ওই মেয়েটা আমার বউ, ক্লিয়ার? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। উজান যাওয়ার জন্য পা বাড়িয়েও আবার থেমে গেল। শিলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বেশ নাটক শিখেছো তাই না? তুমি যে এতটা নাটক করতে পারো আগে জানতাম না। এমন একটা ভাব দেখাচ্ছ যেন তুমি খুব অবুঝ। আমি যে বিয়ে করে নিয়েছি সেটাও বুঝতে পারছো না তুমি। আর তোমার ওই নষ্টামির কারণে আমি যে তোমাকে ছেড়ে দিয়েছি সেটাও বুঝতে পারছো না, তাই না? না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে ভালোবাসো। আমি তো ক্ষমা চেয়েছি তোমার কাছে, তবু কেন তুমি এমন করছো? আর কার জন্যই বা করছো? ওই শ্যামলা মেয়েটার জন্য? তোমার পাশে কি ওকে মানায় কখনো? আমি কি তোমাকে দায়িত্ব দিয়েছি আমার পাশে কাকে মানাবে না মানাবে সেটা ঠিক করতে? আর যদি বলি ওর গায়ের রঙে আমার পছন্দ, হতে পারবে ওর মতো? হয়ে দেখাও, তারপর না হয় তোমাকে বিয়ে করে নেব। এ কথা বলে উজান চলে যেতে চাইলে শিলা আবারও বলল, কিন্তু আগেই তো তুমি বলনি তোমার শ্যামলা মেয়ে পছন্দ। আবারও থেমে গেল উজান। শিলার সামনে গিয়ে শিলার হাতটা ধরে বলল, বুঝতে পারিনি ওই শ্যামলা গায়ের রঙে যা আছে তা এই ফর্সা টুকটুকে গায়ের রঙেও তা নেই। এই কথা বলে উজান শিলার হাত ছেড়ে দিয়ে চলে গেল। শিলা উজানের যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলল, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেবো না উজান চৌধুরী, তা আবার ওই কালো মেয়েটার জন্য। পুষ্প ফোনে কথা বলতে বলতেই থার্ড ফ্লোরে উঠে গেল। মেয়েটা থার্ড ফ্লোরে রেস্টুরেন্টের ভেতরে বসে তার জন্য অপেক্ষা করছে। পুষ্পের পেছন পেছন রায়ানও থার্ড ফ্লোরে চলে এলো। পেছন পেছন ডাকতে ডাকতে বলল, ম্যাম, ম্যাম প্লিজ শুনুন ম্যাম। ফোনে কথা বলার সময় এই আওয়াজটা তার পেছন থেকেই আসছিল, কিন্তু পুষ্প ভেবেছিল হয়তো লোকটা অন্য কাউকে ডাকছে, কিন্তু এবার লোকটা খুব নিকটে আসায় বুঝতে পারলো তাকেই ডেকেছে। পুষ্প পেছনে ফিরে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কাকে ডাকছেন আপনি? আপনাকে ম্যাম। কিন্তু কে আপনি? জি বস, ও সেটাই বলে। বস মানে উজান চৌধুরীর পিএ আমি। ও, তার জন্যই বসের মতো এমন তার ছেঁড়া? কোথায় তার ছেঁড়া ম্যাম? মাথায়? জি বস, ও সেটাই বলে। কিন্তু আপনার বসেরও তো একই অবস্থা। এই কথা বলেই পুষ্প হাঁটা ধরল। রায়হানও তার পাশেই হাঁটা ধরল। রায়হান পুষ্পের সাথে সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, জি সেটা স্বাভাবিক। উজান চৌধুরী আমার বস, তাই ওনার কাছে আমার মাথার তার ছেঁড়া মনে হয়। আর যেহেতু ওনার বস আপনি, তাই আপনার কাছেও মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আপনি আমাকে ম্যাম বলে কেন ডাকছেন? কারণ আপনি বসের ওয়াইফ, আপনাকে তো ম্যাম বলেই ডাকবো। কিন্তু আপনার বসের তো অনেকগুলো ওয়াইফ, কয়জনকে ম্যাম বলে ডাকবেন? রায়হান বোকা বোকা চেহারা করে বলল, কিন্তু আমার বসের তো একটাই ওয়াইফ, সেটা আপনি। হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে আমি হয়তো লিগ্যাল, কিন্তু আনলিগেলও তো আছে অনেকে। আমি তাদের কথা বলছি। রায়হান মাথা নুইয়ে লাজুক হেসে বলল, আসলে কি হয়েছে ম্যাম, ওই শিলা ম্যাম আছে না? কে শিলা? ওই যে ওই ম্যামটা। ও হ্যাঁ, আপনার বসের ফিউচার ওয়াইফ। জি বস, শিলা ম্যামকে কথা দিয়েছেন উনি যখন দ্বিতীয় বিয়ে করবেন তখন শিলা ম্যামকেই করবেন। এ কথা বলে রায়হান জিহ্বায় কামড় দিয়ে আস্তে করে বলল, এই যা কথাটা বলে কি, এই যা কথাটা বলে কি ভুল করে ফেললাম? যেহেতু পুষ্প রায়হানের পাশেই হাঁটছিল,
তাই পুষ্প রায়হানের আসতে বলা কথাটা ও শুনে ফেলল। পুষ্প বলল, না, ভুল করেননি, ঠিকই করেছেন। আর তাছাড়া উনি একটা বিয়ে কেন, 10টা বিয়ে করলেও আমার তাতে কিচ্ছু যায় আসবে না। আপনার খারাপ লাগবে না ম্যাম? 1%ও না। কি বলছেন ম্যাম? আপনি জানেন বসকে কত সুন্দরী সুন্দরী মেয়েরা পছন্দ করে? হ্যাঁ, সুন্দরী মেয়েরা পছন্দ করতে পারে, কিন্তু এই কুৎসিত মেয়ে করতে পারে না, কারণ আমি ওনার লেভেলের না, সেটা ওনার ধারণা। কিন্তু সত্যি কথা কি জানেন, উনি অ্যাকচুয়ালি আমার লেভেলের না। পুষ্প এবার থেমে গেল, কারণ সে রেস্টুরেন্টের সামনেই চলে এসেছে। পুষ্প রায়হানের দিকে ঘুরে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, সুন্দরী নারীকে সব পুরুষরাই ভালোবাসতে চায়, আর সুদর্শন পুরুষকেও সব নারীরাই পেতে চায়। কিন্তু একটা কালো কিংবা শ্যামবতী মেয়েকে কয়জনে বলে ডার্ক ইজ বিউটিফুল? এত সুন্দরের মাঝে যে পুরুষ এক শ্যামবতী সুন্দরকে প্রশংসা করে বলে তুমি সুন্দর, সে আসলেই প্রকৃত সুন্দর আর ভালোবাসার পুরুষ। আর সেই পুরুষ অন্তত আপনার বস নয়, তাই উনিও আমার লেভেলের নয়। এই কথা বলে পুষ্প চলে যেতে গিয়েও আবারও থেমে গিয়ে রায়হানের দিকে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আমাকে আর কখনো ম্যাম বলে ডাকবেন না। যাদের ম্যাম বলে ডাকলে খুশি হয় তাদেরকেই ডাকবেন। আবার যদি দেখা হয় তাহলে ছোট বোন মনে করে নাম ধরে ডাকবেন। আমার আর আপনার গায়ের রংটাও সেম, তাই বড় জোর আমরা ভাই বোন হতে পারি। এই কথা বলে পুষ্প হেসে রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেল। রায়হান তাকিয়ে রইল পুষ্পের যাওয়ার দিকে। পুষ্পর শেষের বলা কথাটা রায়হানের মনে গেঁথে গেছে। উজানের বিয়ে হওয়ার সুবাদে অনেক বড়লোক বাপের মেয়েদের সাথেই তার প্রয়োজনের তাগিদে কথা বলতে হয়েছে। সবাইকে ম্যাম বলেই সম্বোধন করে এসেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ তাকে বলেনি তাকে ম্যাম না বলে ডাকতে। কিন্তু যে তার বসের বউ, সে কিনা তাকে বলল ছোট বোন মনে করে নাম ধরে ডাকতে। রায়হানের নিজের কোনো বোন নেই, তাই বোনের ভালোবাসা তার জানা নেই। কিন্তু আজ এই মেয়েটার কথা শুনে অজান্তেই মনের কোথাও যেন নিজেকে একজনের ভাই বলে মনে হচ্ছে। চোখ ছলছল করে উঠল রায়হানের। ঠিক সেই সময় উজান হন্তদন্ত পায়ে ছুটে এসে দাঁড়ালো রায়হানের পাশে। রায়হান তড়িঘড়ি করে নিজের চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে ফেলল। উজান আশেপাশে তাকিয়ে পুষ্পকে দেখতে না পেয়ে বলল, রায়হান, পুষ্প কোথায়? পুষ্প মানে ম্যাম রেস্টুরেন্টের ভিতর। উজান রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখে পুষ্প একটা মেয়ের সাথে বসে কথা বলছে। মেয়েটাকে যেহেতু উজান চিনে না, তাই বুঝতেও পারছে না তারা কি কথা বলছে। তবে এটা ভেবে নিশ্চিন্ত হলো পুষ্প একটা মেয়ের সাথে বসে আছে। উজান পুষ্পকে এখন আর বিরক্ত করতে চাইল না, যেহেতু তার বউটা ভার্সিটিতে পড়ে, হয়তোবা এই মেয়েটা তার ফ্রেন্ড হবে। তাই এসব না ভেবে উজান শপিং মল থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসলো। অপেক্ষা করতে লাগলো তার কালো গোলাপের জন্য। শপিং মল থেকে বেরিয়ে এলেই গাড়িতে তুলে ফেলতে হবে, না যেতে চাইলে কোলে করে তুলতে হবে। বউটাকে একটু চুমু খেতে ইচ্ছে করছে, বেডরুমে তো আর যাবে না, তাই চুমু খাওয়ার জন্য এই গাড়িটাই শ্রেয়। এইসব ভেবে এই মনে মনে হাসলো উজান। উজান গাড়ির পেছনের সিটেই বসে আছে, আর রায়হান ড্রাইভিং সিটে বসে কিছুটা অভিমানী কণ্ঠে বলল, বস, আমি যদি আগে জানতাম আপনি ম্যামকে এত ধারালো টাইপের কথা বলে ওনার মনে কষ্ট দিবেন, তাহলে আমি কখনোই আপনাকে গিয়ে বলতাম না ম্যাম এই শপিং মলে আছে। রায়হানের কথা শুনে উজানের মনে বউকে আদর করার যেটুকু লোভ জেগেছিল, ফুস করে সেটুকুও নিভে গিয়ে অনুশোচনা জাগলো। কিন্তু উজান রায়হানকে তা বুঝতে না দিয়ে ঝাড়ি দিয়ে বলল, তোমার মোটা মাথায় এসব ঢুকবে না। আমার ধারালো কথায় ওর মনে জেদ আর সাহস যোগাবে। আমার সদ্য বিয়ে হওয়া বউকে বিয়ের আসরেই একা ফেলে এসেছি রায়হান, সেটা এমনি এমনি নয়। ওকে তেজি আর আত্মবিশ্বাসী দেখতে, আর বাকি সব কিছু তো তুমি জানো। বস, ম্যামকে কি সবটা জানানো যায় না? ওনাকে সব কিছু খুলে বলা যায় না যে আপনি কেন ওনাকে গোপন রাখতে চাচ্ছেন? হ্যাঁ রায়হান, আমি পুষ্পকে সবটা বলতেই পারি, কিন্তু আমি ওকে কিছু বলতে চাই না। পুষ্পর একটা স্বপ্ন আছে রায়হান, ও একজন বড় লয়ার হবে, আর লয়ারদের নিজের প্রতি আত্মবিশ্বাসী না হলে চলে না। আমি চাই ও একা চলতে শিখুক, নিজের প্রতি আত্মবিশ্বাসী হোক। আর তাছাড়া আমার এই দুটানা জীবনের মধ্যে আমি এখন আর এই মুহূর্তে ওকে জড়াতে চাই না। আমি এখন রাত জাগা কালো পাখি, আমি পারবো না ওকে সত্যটা জানাতে, তাই থাকুক আমার কালো গোলাপ আমার থেকে দূরে। কিন্তু ম্যাম তো আপনাকে ভুলে
কিন্তু ম্যাম তো আপনাকে ভুল বুঝছে। বুঝতে দাও, ও জানুক আমি ওকে পছন্দ করি না, আর তাতেই ও নিজেকে আরও বেশি করে তৈরি করবে, আর আমি আড়ালে থেকেও সবসময় ওর পাশে থেকে যাব। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি ম্যামকে ভালোবাসেন না। ভালোবাসার সংজ্ঞা কি রায়হান? আমি সত্যি বুঝতে পারি না ভালোবাসা কাকে বলে। যখন শিলা আমার জীবনে ছিল তখন ভালো লাগতো ওকে, ওর সাথে কাটানো সময়টুকু ভালো লাগতো, মনে করেছিলাম এটাই হয়তো ভালোবাসা। কিন্তু যখন ওর সম্পর্কে সব কিছু জানলাম তখন খুব ঘৃণা হলো ওর প্রতি। একটা মানুষকে ভালোবেসেও কি তাকে ঘৃণা করা যায়? দিব্যি তাকে ভুলে থেকে দিন কাটানো যায়? আফসোসের ছিটাফোটাও কি হয় না তার জন্য? কিন্তু আমার তো শিলার জন্য এর একটাও হয়নি। তাহলে ভালোবাসা কাকে বলে? আমার মতো নগণ্য একজন মানুষের মুখে ভালোবাসার সংজ্ঞা দেওয়া ভুল, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় সব ভালো লাগা ভালোবাসা নয়। কিন্তু ভালোবাসতে গেলে ভালো লাগাটা জরুরি। হয়তো অনেকে বলে প্রথম দেখাতেই ভালোবাসা, আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। ভালো লাগা থেকেই আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি হয়। যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি ভালো লাগা থাকতে বাধ্য, কিন্তু যাকে ভালো লাগবে তার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে। এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম অনুভূতির পার্থক্য আছে। এখানে আমরা প্রত্যেককে ভুল করে ফেলি। রায়হানের কথা শুনে উজানের মনের ভেতর এক অদ্ভুত ধারণা সৃষ্টি হলো। সে বলল, ঠিক বলেছ রায়হান, কোনো মানুষের সৌন্দর্য দেখে বা মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখে কারোর প্রতি ভালো লাগা তৈরি হয়, কিন্তু ভালোবাসা যখন হয় তখন এগুলো খুব নগণ্য মনে হয়, মানুষটাই তখন সবচেয়ে বড় মনে হয়। আসলে ভালোবাসা মানে অদ্ভুত এক অনুভূতি। ভালোবাসা মানে না পাওয়ার বেদনা, ভালোবাসা মানে হারানোর ভয়, না পেয়ে হৃদয়ের রক্তক্ষরণ। ভালোবাসা মানে অজান্তে ভালো লাগা, ভালোবাসা মানে দুজনের মিলন, ভালোবাসা মানে জোর নয়, স্বেচ্ছায় কাছে আসা। উজানের মুখে ভালোবাসার সংজ্ঞা শুনে রায়হানের মুখে হাসি ফুটে উঠল। রায়হান বলল, নিজেই তো বলেন ভালোবাসার সংজ্ঞা জানেন না, আর এখন নিজেই ভালোবাসার সংজ্ঞা দিয়ে দিলেন। একজন মানুষ তখনই ভালোবাসার সংজ্ঞা দিতে পারে যখন সে প্রেমে পড়ে, কাউকে ভালোবাসে। আপনি সত্যি ম্যামকে ভালোবেসে ফেলেছেন বস? উজানের মুখে হাসি ফুটে উঠল। সে হাসিটা আরো তৃপ্তি পেল যখন বাইরে তাকিয়ে দেখলো পুষ্প শপিং মল থেকে বেরিয়ে আসছে। উজান সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। পুষ্পের দিকে এগিয়ে যেতে দেখে পুষ্প অন্য একটা গাড়িতে উঠে পড়ে। ভ্রুকুচকে শুধু তাকিয়ে রইল উজান, কিন্তু তখন অবাক হলো যখন দেখলো ওই গাড়ির ড্রাইভিং সিটে নিবিড় খন্দকার বসে আছে। নিবিড়ের পাশেই পুষ্প বসে আছে। নিবিড় পুষ্পকে নিয়েই চলে গেল গাড়ি করে। উজানের বুকের কোনো এক জায়গায় যেন খুব ব্যথা অনুভব করছে। মনে হচ্ছে সেই জায়গায় রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে? সে তো জানে পুষ্প নিবিড়ের আন্ডারে ইন্টার্নি করছে, আর সে তো চাইছিল পুষ্প নিবিড়ের কাছে থাকুক, যাতে উদয়ের মামলার ব্যাপারে পুষ্প সাহায্য করতে পারে। কিন্তু আজ সরাসরি পুষ্পর পাশে নিবিড়কে দেখে তার কেন এত খারাপ লাগছে? নাকি সে একটু বেশিই ভাবছে? পুষ্পকে ভালোবাসে বলেই তো পুষ্পের পাশে কাউকে সহ্য করতে পারছে না, কিন্তু তার তো এতটা দুর্বল হলে চলবে না। নিবিড় খুব ভালো একজন ব্যারিস্টার। পুষ্প নিবিড়ের কাছে থেকে ইন্টার্নি করছে, এটা পুষ্পের জন্য একটা ভালো সুযোগ। আর তাছাড়া নিবিড় খন্দকার উদয়ের বিপক্ষে কি পদক্ষেপ নেয় সেটা খুব সহজেই জানা যাবে পুষ্প নিবিড়ের সাথে থাকলে। তাই এখন নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে ঠাঁই দেওয়া চলবে না, এতে পুষ্প আর উদয় দুজনের জন্যই খারাপ হবে। এইসব ভেবে উজান নিজেকে শান্ত করে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দাও রায়হান। রায়হানকে বলল। রায়হানও দেখেছে পুষ্প নিবিড়ের সঙ্গে গাড়ি করেই চলে গেছে। বুঝতে পারছে তার বসের মনের মধ্যে কষ্ট হচ্ছে, কিন্তু তার বস বুঝতে পারছে না সে তার বউ আর ভাইয়ের ভালো করতে গিয়ে নিজেরই ক্ষতি ডেকে আনছে। আদালতে দাঁড়িয়ে নিবিড় খন্দকার প্রতিপক্ষ লয়ারের সাথে তর্ক বিতর্ক করেই যাচ্ছে। নিবিড়ের পেছনে সিটেই বসে আছে পুষ্প। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। কত সুন্দর প্রতিটা কথা বলার ধরন, কি আত্মবিশ্বাস নিয়ে লড়ে যাচ্ছে প্রতিপক্ষের সাথে। কথা বলতে বলতে পুষ্পের দিকে চোখ পড়ল নিবিড়ের। তার দিকে পুষ্পকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখে সেটা প্রকাশ না করে ও মনে মনে হাসল নিবিড়। আজ প্রথম পুষ্প কোর্টে এসেছে। এই কোর্টকে নিয়ে তার কত জল্পনা কল্পনা। একদিন সেও নিজেকে ঠিক এমন একটা জায়গায় নিয়ে আসতে চায়
যেখানে স্বয়ং জাজের সামনে দাঁড়িয়ে আছে দুজন প্রতিনিধি। হয়তো একজন লড়ছে সত্যের পক্ষে, অন্যজন সত্যের বিপক্ষে। অনেকক্ষণ তর্ক বিতর্কের পর শেষ পর্যায়ে রায় এলো নিবিড়ের পক্ষে। কোর্টের কাজ শেষে নিবিড়, পুষ্প আর রাহাত সহ তার ক্লায়েন্টরা বাইরে বেরোতেই সাংবাদিকরা ঘেরাও করে ধরল নিবিড়কে। যেহেতু কেসটা খুব চাঞ্চল্যকর ছিল, তাই এটা নিয়ে একটু উৎসুক সবাই। নিজের ছেলেকে খুন করার দায়ে বাবার উপর সেই খুনের দায় পড়েছিল।